তাপগতিবিদ্যায় কৃত কাজ বা ওয়ার্ক ডান ইন থার্মোডাইনামিক্স নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা এখন দেখব। এবং একদম সহজ কথায় আমি যদি বলি যে তাপগতিবিদ্যায় কৃত কাজ মানে হচ্ছে কি, আমরা তো জানি যে তাপশক্তিটা কাজে কনভার্ট হতে পারে বা কাজ তাপশক্তিতে কনভার্ট হতে পারে। তো এই যে আমরা তাপশক্তি ব্যবহার করি কী ধরনের কাজ পাবো বা আমরা কাজ করার মাধ্যমে কিভাবে তাপশক্তিটা পাবো, ওই সমস্ত বিষয় নিয়ে আমরা এখন দেখব। এবং একদম শুরুতে যেটা তোমাদের শেখাতে হবে সেটা হচ্ছে ছোটোবেলার পড়ালেখা, কাজ মানে কি। তো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা মানুষ খুব সুন্দরভাবে চলে যাচ্ছে একটা নির্দিষ্ট ভরের বা নির্দিষ্ট ওজনের একটা বস্তু নিয়ে। তো এখন এই মানুষটা যখন এই বস্তুটাকে ঠেলছে, অবশ্যই সে হচ্ছে 12 নিউটন এতটুকু বলে ঠেলছে, এবং এতটুকু নিউটন বলে ঠেলার পর আমাদের বস্তুটা কিছু পরিমাণ সরণ তৈরি করেছে, যেটা হচ্ছে মোটামুটি 5 মিটারের মতো সরণ। তাহলে বস্তুটাকে আমি যেদিকে ঠেললাম, বস্তুটা যদি সেদিকেই যায়, তাহলে আমি বলতে পারি বল এবং সরণ একই দিকে ঘটেছে। তো এক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকে কাজের সূত্র শিখেছি W=F(s) cos θ। তার মানে বল এবং সরণ এদের গুণফলই হচ্ছে কাজ, অথবা তুমি বলতে পারো বল এবং বলের দিকে সরণের রূপাংশ, অথবা সরণ ইন্টু সরণের দিকে বলের রূপাংশকে কাজ বলে। তো কাজ বিষয়টা আসলে এরকমই। আমি যদি ফিজিক্সের ভাষায় কাজ বলি তাহলে দুভাবে লিখতে পারি, একটা হচ্ছে F ইন্টু S cos θ, আরেকটা আমি লিখতে পারি S ইন্টু F cos θ। তাহলে এখান থেকে কি বুঝলাম যে কাজটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। কিন্তু আমি যদি তাপগতিবিদ্যার কথা বলি, সে তাপগতিবিদ্যা কিন্তু আমাদের এই কাজের পাশাপাশি আরেকটা কাজ করবে। মানে হচ্ছে তাপগতিবিদ্যা আমরা যেটা করি সেটা হচ্ছে কাজকে একটু অন্যভাবে ডিফাইন করার চেষ্টা করি। তো সেটা কিভাবে, সেটার জন্য আমরা তোমাকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা সিস্টেম, আমরা কিন্তু সিস্টেমের কথা বলেছি। সিস্টেমের চারপাশে একটা বাউন্ডারি থাকে এবং সিস্টেমের ভিতরে অনেক ধরনের তাপগতিবিদ্যার কাজ কারবার চলে, বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে, এবং সিস্টেমের ঠিক বাইরে থাকে হচ্ছে সারাউন্ডিং বা পারিপার্শ্ব। তো সিস্টেমটার চারপাশে যখন পারিপার্শ্ব থাকবে, তখন এই সিস্টেমের মধ্যে থেকে কিন্তু চাইলেই কিছু পরিমাণ এনার্জি আমাদের পারিপার্শ্ব বা পরিবেশে চলে যেতে পারে। আবার পরিবেশ থেকেও চাইলেও কিছু পরিমাণ এনার্জি কিন্তু সিস্টেমের ভিতর ঢুকতে পারে। আমি এনার্জি বলতে কী বোঝাচ্ছি? শক্তিকে বোঝাচ্ছি। তার মানে আমরা চাইলে সিস্টেমের ভিতরে শক্তিকে ঢোকাতে পারি, অথবা আমরা বাইরে থেকে মানে সিস্টেম থেকে বাইরে শক্তিটাকে বের করে দিতে পারি। তো এই যে এখানে একটা শক্তির আদান প্রদান হচ্ছে, বা বলা যায় এনার্জিটা যে ট্রান্সফার হচ্ছে, এই এনার্জি ট্রান্সফারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কাজ। তার মানে কাজ হচ্ছে আমাদের এনার্জি ট্রান্সফার বা শক্তির রূপান্তরের, মানে রূপান্তর তো না, এখানে হচ্ছে শক্তির কি বলে এটাকে, ট্রান্সফার মানে হচ্ছে প্রবাহ আর কি। তো শক্তির এক ধরনের প্রবাহকে বোঝায়, যেখানে আমরা কি করি, যে সিস্টেম এবং সারাউন্ডিং অথবা সারাউন্ডিং টু সিস্টেম আমরা এরকম শক্তির প্রবাহটা করে থাকি। আমি যদি আরেকটু সহজ করি বলি তোমাদের জন্য, সেটা হচ্ছে ধরো তোমার সিস্টেমের ভিতরে কিছু পরিমাণ তাপ আছে, তাই না, তাপ শক্তি আছে, অবশ্যই তাপমাত্রাও আছে। তো আমি করলাম কি, আমি জাস্ট একটা ছোট্ট বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে পিস্টন, মানে এই সিস্টেমের উপর একটা পিস্টন আছে বা এই পাত্রের উপর একটা পিস্টন আছে। এখন তুমি করলে কি, আমাদের ভেতরে সিস্টেমটাকে এমনভাবে মানে তৈরি করলে যাতে সিস্টেমের ভিতরে তাপশক্তি দিলাম আমরা, এবং এই তাপশক্তিটা যদি বেড়ে যায় তাহলে সেটা কি করবে, অবশ্যই অণুগুলোকে তার পরস্পর থেকে দূরে সরিয়ে দিবে। তো যখন আমাদের সিস্টেমের ভিতরে থাকা এই অণুগুলো, তুমি ধরে নাও এখানে আমাদের গ্যাস আছে, তো গ্যাস অণুগুলো যখন তাপশক্তি পাবে তখন তারা কম্পন শুরু করবে অনেক জোরে জোরে, এবং তারা একে অপরের থেকে দূরে ছুটে যাবে, এবং তারা তখন আমাদের এই যে উপরে ঢাকনাটা যে ছিল, ঢাকনাটার মধ্যে ধাক্কা দেওয়া শুরু করবে। ধাক্কা দেওয়ার মেইন রিজনটা হচ্ছে কি, কারণ তাদের তাপশক্তি আমি বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ সিস্টেমের ভেতরে অনেক বেশি পরিমাণ তাপশক্তি আছে। তাই এই তাপশক্তির জন্য সিস্টেমের ভেতরে থাকা অণুগুলো একে অপরকে সংঘর্ষ বাঁধিয়ে দিচ্ছে, এবং এই সংঘর্ষের প্রভাবটা আসলে আমাদের সিস্টেমের যে বাইরে বাউন্ডারি আছে, বা বলা যায় আমার যে বেষ্টনী আছে, এখানেও ধাক্কা মারবে, এবং এই সিস্টেমের উপর একটা ঢাকনা আছে যেটাকে আমরা পিস্টন বলতে পারি। তো লেখার দরকার নেই, এই পিস্টনের মধ্যে ধাক্কা মারবে। তো এই ধাক্কা মারার পর হবে কি, আমাদের পিস্টনটা উপরে ওঠা শুরু করবে, এবং পিস্টন যখন উপরে ওঠা শুরু করবে তখন কিন্তু অবশ্যই আমাদের ভেতরের সিস্টেমের যে আয়তনটা আছে সেটা বাড়তে থাকবে, এবং একই সাথে যখন পিস্টনটা উপরে উঠছে তার মানে এই জায়গাটাতে তার কিছু পরিমাণ সরণ হচ্ছে বা অ্যাস হচ্ছে, এবং আমাদের এই সিস্টেমের মধ্যে থাকা গ্যাসের অণুগুলো অবশ্যই একটা নির্দিষ্ট বলে ধাক্কা মারবে, এবং তুমি ধরে নাও সেই বলটা হচ্ছে এফ। তার মানে আমরা এখানে বল পাচ্ছি, একই সাথে এই বলের জন্য আমাদের পিস্টনের যে ঢাকনাটা ছিল সে ঢাকনার সরণ অ্যাস পাচ্ছি। তাই এখানে আমরা তাপশক্তির বৃদ্ধি করার মাধ্যমে সাধারণত বল পেয়ে যাচ্ছি এবং একটা সরণও পেয়ে যাচ্ছি। আর যেখানে বল এবং সরণ থাকবে সেখানে অবশ্যই কী হবে, কাজ হবে। তাহলে এখানে কিন্তু একটা এনার্জি ট্রান্সফারের মতো ঘটনা ঘটছে। সিস্টেমের ভিতরে ছিল আমাদের তাপশক্তি হচ্ছে এক ধরনের শক্তি, এবং এই শক্তিটা এখন
পিস্টনটাকে ধাক্কা মেরে বাইরের দিকে বাতাসে একটা ধাক্কা মারছে। তার মানে বাতাসে তখন সে কী করছে, বা বাইরের পরিবেশে সে শক্তিটাকে দিয়ে দিচ্ছে। তো এই ঘটনাটাই হচ্ছে আমাদের এখানে কৃতকাজ। তার মানে আমরা তাপশক্তি ব্যবহার করে কৃতকাজ তৈরি করতে পারি, অথবা কোনো একটা জায়গায় কাজ করার মাধ্যমে আমরা তাপশক্তি তৈরি করতে পারি। এখন আমরা কোনো একটা বস্তুতে যদি শক্তি দিতে চাই, তাহলে আমরা দুইটাভাবে দিতে পারি, মানে দুইটা ওয়েতে দিতে পারি। তুমি ধরো এই সিস্টেমের মধ্যে শক্তি দিতে যাচ্ছ, দ্যাট মিন্স তুমি চাচ্ছ এখানে এনার্জি দিতে। তুমি দুইটা ওয়েতে এই এনার্জিটাকে দিতে পারো। প্রথম ওয়েটা হচ্ছে কি, তুমি চাইলে এই সিস্টেমের তাপমাত্রা পরিবর্তন করে দিতে পারো, এটা হচ্ছে একটা ওয়ে। তাপমাত্রা পরিবর্তনটা আমরা কিভাবে করব? অবশ্যই তাপশক্তি প্রয়োগ করে। তার মানে তুমি যদি সিস্টেমের মধ্যে, বা বলা যায় এটা যদি কোনো একটা অবজেক্ট হতো, বা বস্তু হতো, বা বডি হতো, তাহলে এই বডির মধ্যে তুমি যদি তাপ প্রয়োগ করতে, বা তাপ শক্তি যদি বাড়িয়ে দিতে সিস্টেমে, তাহলে সে কী করতো? অবশ্যই তার মধ্যে তাপমাত্রার পরিবর্তন ঘটাতো। কেননা আমরা জানি তাপমাত্রা মানে তাপশক্তি কাউকে দিলে সে তার তাপমাত্রা বাড়ায়, এবং কোনো বস্তু থেকে তাপশক্তি কেড়ে নিলে সে তার তাপমাত্রাটা কমায়। তাহলে এটা হচ্ছে এক ধরনের শক্তি দেওয়ার সিস্টেম। তার মানে শক্তি দেওয়ার একটা সিস্টেম হচ্ছে কি, কোনো একটা বস্তুকে তাপ দেওয়া। এবং তাপ দেওয়ার মাধ্যমে আমরা এখানে যে শক্তিটা প্রয়োগ করছি এই বস্তু বা এই সিস্টেমের মধ্যে, এই ঘটনাটা হচ্ছে আমাদের অযান্ত্রিক ঘটনা, বা নন মেকানিক্যাল ওয়ে। তার মানে এটাকে তুমি বলতে পারো নন মেকানিক্যাল ওয়ে। তাহলে আমরা এই ওয়েতে বা এই পদ্ধতিতে কোনো একটা বস্তুকে শক্তি সাপ্লাই করতে পারি। তাহলে আমাদের এখন যেটা শেখা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে শক্তি সরবরাহ করব কোনো একটা বস্তুতে, সেটার একটা ধাপ। তাহলে আমরা একটা সিস্টেম দেখলাম, তাপ দিলেই হয়ে যাচ্ছে, ওই বস্তুটা শক্তি পেয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা ধাপ হচ্ছে কি, তুমি ওই বস্তুর মধ্যে বা ওই সিস্টেমের মধ্যে কিছু কাজ করে দিতে পারো, বা ওয়ার্ক ডান করে দিতে পারো। তা আমি যদি একটু ভিন্ন কালারে লিখি, ওয়ার্ক ডান, তাহলে তুমি একটা সিস্টেম নিলে, নেওয়ার পর ওই সিস্টেমের মধ্যে কোনো একটা কাজ করে দিলে। ওই যদি কাজটা করে থাকো তুমি, তাহলে কিন্তু ওই সিস্টেমটা কিছু শক্তি পাবে তোমার কাছে। কেননা কাজ এবং শক্তি কি প্রায় একই জিনিস, কেননা শক্তির এককও জুল, কাজের এককও কি জুল। এবং তুমি যখন কোনো একটা সিস্টেম বা কোনো একটা বস্তুর মধ্যে কাজ করবে, তখন সেই কাজটা আমাদের যে শক্তিটা দিবে, এই শক্তি দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে মেকানিক্যাল ওয়ে বা যান্ত্রিক পদ্ধতি। তার মানে কোনো একটা বস্তুতে আমি যদি কাজ করে দিই, বা কোনো একটা সিস্টেমে যদি কাজ করে দিই, তাহলে সেই পদ্ধতিটা হচ্ছে কি মেকানিক্যাল ওয়েতে শক্তি সাপ্লাই করা। তাহলে তাপগতিবিদ্যায় আমরা যদি ফাইনালি কাজ বা কৃতকাজকে বুঝতে চাই, তাহলে আমাকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে আমাদের কাছে একটা সিস্টেম আছে, এবং আমাদের কাছে একটা সারাউন্ডিং আছে। সারাউন্ডিং মানে হচ্ছে পরিবেশ, আর সিস্টেম মানে হচ্ছে কি ব্যবস্থা। তো সিস্টেম থেকে যখন পরিবেশে বা সারাউন্ডিংয়ে কোনো এনার্জি আসে, অথবা সারাউন্ডিং বা পরিবেশ থেকে যখন সিস্টেমে কোনো এনার্জি যায়, তখন ওই এনার্জি বা ওই শক্তিটাকে আমরা কৃতকাজ বলতে পারি। তাই তাপগতিবিদ্যায় সিস্টেম এবং সারাউন্ডিংয়ের মাঝে যে শক্তির প্রবাহ ঘটে, ওই শক্তিটা ওয়ান কাইন্ড অফ কৃতকাজ। এখন আমরা এই কাজের দুটো ফরম্যাট দেখলাম। একটা আমরা নর্মালি ফিজিক্সে দেখেছি গতিবিদ্যায় বা নিউটনীয় বলবিদ্যায়, যেটা হচ্ছে W=F cos θ, যেখানে সরণ থাকবে, বল থাকবে। আর তাপগতিবিদ্যায় আমি যদি বলি, তাহলে শক্তি যে ট্রান্সফার হয় সিস্টেম থেকে সারাউন্ডিং বা সারাউন্ডিং থেকে সিস্টেমে, ওটাই আমাদের কৃতকাজ। তার মানে গতিবিদ্যা আমাদের কৃতকাজ একভাবে কাজ করে, যেখানে বল এবং সরণ থাকবে। আর তাপগতিবিদ্যায় কৃতকাজ অন্যভাবে কাজ করে, যেখানে সিস্টেম এবং পরিপার্শ্বের মাঝে এনার্জি বা শক্তির যেই প্রবাহ থাকে, ওই শক্তিটাকে বলা হয় কৃতকাজ। তো এখন আমরা কাজের কিছু জিনিস দেখব, যেগুলো আগেও আমরা দেখেছিলাম গতিবিদ্যায়। সেটা হচ্ছে কাজের SI ইউনিট, সেটা আমরা একটু দেখে ফেলি। তো কাজ বা ওয়ার্ক, এটার SI ইউনিট কিন্তু একদমই সহজ। তুমি যদি দেখো কাজের SI ইউনিট কী ছিল? অবশ্যই জুল ছিল। তাহলে জুল হচ্ছে আমাদের একটা SI ইউনিট। এবং তুমি কাজের আরেকটা SI ইউনিট কিন্তু লিখতে পারো, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ W=F cos θ। তার মানে F মানে হচ্ছে বল, বলের একক হচ্ছে নিউটন, S মানে হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। তার মানে নিউটন মিটার, এটা হচ্ছে কি আমাদের কাজের একক হিসেবে কাজ করে। কোনো কোনো বইতে আমি নিউটনের পর মিটার দেখার মাঝখানে একটা হাইপেন দেখেছি, আর কোনো কোনো বইতে আমি সরাসরি নিউটন মিটার পাশাপাশি এভাবে লিখতে দেখেছি। তার মানে তোমরা যে কোনোভাবে লিখতে পারো, কোনো সমস্যা হওয়ার কথা না। এবং আমরা এই SI ইউনিটের পাশাপাশি কাজের CGS ইউনিটও দেখে ফেলবো। CGS মানে হচ্ছে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউনিট, মানে সবচেয়ে ছোট ইউনিট। তো ছোট ইউনিট হিসেবে কাজের যে একক, সেটা হচ্ছে আমাদের আর্গ, ERG। এটাকে আর্গ বলা হয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই আর্গটাকে আসলে ছোটো হাতে লেখা হয়, দ্যাট মিনস ERG হিসেবে লেখা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কাজের CGS ইউনিট। এবং
তুমি এই ইউনিটটাকে অন্যভাবে লিখতে পারো। সেটা কিভাবে? সিজিএস এককে আমরা বলের একক যেটা জানি, মানে সিজিএস পদ্ধতিতে বলের এককটা নিউটন থাকে না, তখন বলের এককটা হয়ে যায় ডাইন, তার মানে DYNE ডাইন। এবং সিজিএস ইউনিটে আমাদের মিটার যেটা, সেটা হয়ে যায় হচ্ছে সেন্টিমিটার, তার মানে ডাইন সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে যে কাজটা আছে সে কাজের একক। তো এবার আমরা কিছু কনভার্সন দেখব বা কিছু রূপান্তর দেখব কাজের এককের মধ্যে। প্রথম রূপান্তরটা হচ্ছে এরকম, তুমি যদি জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক তৈরি করো, সম্পর্কটা একটু অন্যরকম হবে। অর্থাৎ 1 জুল এটা হবে 10⁻⁷ আর্গ। তার মানে আর্গ হচ্ছে একটা ছোট ইউনিট, জুল হচ্ছে একটা বড় ইউনিট। তারপর তুমি যে কিলোরি, মানে কিলোরি না আসলে ক্যালোরি এবং জুলের মধ্যে যদি সম্পর্ক তৈরি করতে চাও, সেটাও অনেকটা এরকম হবে। যেমন আমি যদি বলি যে 1 ক্যালোরি কত, ক্যালোরি হচ্ছে তাপশক্তির ইউনিট, আর জুল হচ্ছে কি কাজের ইউনিট, কৃতকাজের ইউনিট। তো 1 ক্যালোরি আমরা সবাই জানি যে 4.2 জুল, এবং কিছু কিছু জায়গায় আমি দেখেছি বা কিছু বইতে দেখেছি ইন্টারন্যাশনালি, সেটা হচ্ছে 4.184 জুল হিসেবে সেটাকে লেখা হয়ে থাকে। তো দুইটাকে তোমরা ইউজ করতে পারো তোমাদের যেটা ইচ্ছা সেটা। এবং আমি যদি ইলেকট্রন ভোল্টের কথা বলি, ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি একদম ক্ষুদ্রতম কাজের একক। ইলেকট্রন ভোল্ট আসলে ওভাবে কাজের একক হিসেবে কাজ করে না, এটা আসলে শক্তির একক হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো একটা কি বলবো, সাব অ্যাটমিক পার্টিকেল বা অনেক ক্ষুদ্র কোনো কণার যদি শক্তির কথা বলে থাকি, যেমন ইলেকট্রনের শক্তি হতে পারে, প্রোটনের শক্তি হতে পারে, তো ওদের শক্তি ব্যবহার করা, মানে ওদের শক্তি হিসাব করার জন্য যে ইউনিট বা এককটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আমরা যেরকম হুট হার্ট জুল ইউজ করি বড় কোনো শক্তির জন্য, বাট ইলেকট্রনের শক্তি তো আর এত বেশি না, বা কোনো একটা প্রোটন বা নিউট্রনের শক্তি এত বেশি না। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রন ভোল্টকে ইউজ করে থাকি, যেটা আমরা কেমিস্ট্রিতে অলরেডি পড়েছিলাম। তো তাই হোক, আমরা সমস্যা নাই, 1 ইলেকট্রন ভোল্টের সাথে আমাদের জুলের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 জুল। তার মানে 1 ইলেকট্রন ভোল্ট যা, আমাদের এতটুকু ছোট জুলের মানটা হচ্ছে কি তা। তো এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। তারপর আমরা লিটার অ্যাটমসফিয়ার ইউনিটের সাথে একটু পরিচয় হই। আমাদের 1 লিটার অ্যাটমসফিয়ার, এই ইউনিটটা ইম্পর্টেন্ট, এবং এই ইউনিটটা কত জুল হবে? এটা হচ্ছে আমাদের 101.3 জুল হবে। তার মানে এটা হচ্ছে আমাদের একটা কনভার্সন। ফাইনালি আমরা লিটার অ্যাটমসফিয়ারের সাথে ক্যালোরির একটা সম্পর্ক তৈরি করতে পারি, যদিও এটা এখানে লাগছে না, বাট তাও লিখে রাখি যাতে তোমাদের কাজে লাগতে পারে। তাহলে 1 লিটার অ্যাটমসফিয়ার বলতে আমরা যা বুঝবো, 24.22 ক্যালোরি বলতে আমরা তাই বুঝবো। তার মানে এই কয়টা আমরা কনভার্সন বা কি বলবো, যে রূপান্তর দেখতে পাই কাজ এবং কৃতকাজের মধ্যে। তো কাজ না বলে আসলে এটাকে একটা হবে তাপ, আর একটা হচ্ছে কি কাজ। অর্থাৎ তাপের একক হচ্ছে ক্যালোরি, কাজের একক হচ্ছে কি জুল। তো এই তাপ, শক্তি এবং কাজের মাঝে যে কনভার্সনগুলো দেখলাম, সেগুলো হচ্ছে আমাদের এগুলো। এবার তোমাদেরকে একটা দারুণ কি বলবো আইডিয়া দিই, সেটা হচ্ছে আমরা প্রথম সিনারিওটা দেখে, ধরো এটা হচ্ছে A নম্বর সিনারিও, এটা আমরা নিউটনীয় বলবিদ্যায় বা নর্মালি বলবিদ্যায় দেখেছিলাম। দেখো তো, একটা মানুষ একটা বস্তুকে ঠেলে নিয়ে যাচ্ছে, তাই না, সামনের দিকে 12 নিউটন বলে। এখন কাজের একটা কন্ডিশন আছে, সেটা তোমাকে ভালোভাবে মাথায় মনে রাখতে হবে। সেটা হচ্ছে, তুমি যদি কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করো, তোমার হাত দিয়ে বা পা দিয়ে যে কোনো জিনিস দিয়ে বল প্রয়োগ করো না কেন, যদি ওই বস্তুটা তোমাকে অপোজিট বা বিপরীত দিকে বল প্রয়োগ না করে, তাহলে তুমি কোনো কাজ করতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম, যখন এই মানুষটা এই বস্তুটাকে ঠেলছে, অবশ্যই এই ভূমির সাথে বস্তুটার একটা ফ্রিকশন বা ঘর্ষণ তৈরি হচ্ছে। আমি জাস্ট ডট ডট দিয়ে দেখিয়ে দিলাম এরকমভাবে। তো এই ঘর্ষণের জন্য আমাদের এই লোকটা কিন্তু স্মুথলি বস্তুটাকে টেনে নিয়ে যেতে পারছে না, সে অবশ্যই পেছনের দিকে একটা বাধা পাবে। দ্যাট মিনস সে সামনের দিকে 12 নিউটনে ঠেলছে, পেছনের দিকে অবশ্যই কিছু পরিমাণ নিউটনে সে একটা বাধা পাবে। এই বাধাটা ঘর্ষণ বলের হতে পারে, এই বাধাটা বাতাসের হতে পারে, যা কিছুর হতে পারে, বাট বাধাটা অবশ্যই থাকবে। এবং এই বাধা যদি না থাকে, তাহলে এই লোকটা যত দূরেই বস্তুটাকে টেনে নিয়ে যাক না কেন, কোনো কাজ হবে না। তাহলে এই কনসেপ্টটা মনে রাখতে হবে, যখন আমরা কাজ করার জন্য বল প্রয়োগ করব, ওই বলের অপোজিট বা বিপরীত সাইডে অবশ্যই আমাকে অন্য একটা বল প্রয়োগ করতে হবে, মানে হচ্ছে ওই বলটা থাকতে হবে। যদি আমাদের এই অপোজিট সাইডে ঘর্ষণ বল না থাকতো, তখন কি হতো? ধরো আমরা একটা মসৃণ তল বা স্মুথ তলের মধ্যে এই বস্তুটাকে নিয়ে যাচ্ছি, তখন তোমার কিন্তু বল প্রয়োগ করা লাগতো না। তখন কেন? কারণ তুমি যদি সামান্য একটু ঠেলা দিতে, তখন এই বস্তুটা সাই করে সামনের দিকে চলে যেত। তার মানে তুমি খুবই অল্প পরিমাণ, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ একটা বলও যদি প্রয়োগ করতে এই বস্তুর উপর, ওই বস্তুটা কোনো ত্বরণ ঘটাতো না। দ্যাট মিনস ওই বস্তুটা একদম সমবেগে অনেক দূরে চলে যেত, কেননা এখন ওই বস্তুটার সাথে তলের কোনো
বাধা নেই বা ফ্রিকশন নেই বা ঘর্ষণ নেই। তার মানে ঘর্ষণহীন মসৃণ তলের মধ্যে তুমি যদি কোনো একটা বস্তুকে হালকা একটু টাচ করো, সেটা একদম ইনফিনিটি ডিস্টেন্সে চলে যাবে। তার মানে তুমি এখানে ইনফিনিটি ডিস্টেন্সে নিয়ে যাচ্ছ কোনো পরিমাণ বল প্রয়োগ করা না ছাড়াই, অথবা খুবই সামান্য পরিমাণ একটা বল প্রয়োগ করার মাধ্যমে। তার মানে তোমার এখানে আসলে কৃতকাজ হবে না। তার মানে তুমি যখন বলবিদ্যাতে কাজ করবে, তখন অবশ্যই তুমি যে ফোর্স বা বলটা অ্যাপ্লাই করেছো তার অপোজিট সাইডে অবশ্যই আরেকটা বল থাকতে হবে, হোক সেটা ঘর্ষণ বল, হোক সেটা বাতাসের বল বা এয়ার ফ্রিকশন, যা খুশি হোক, তাকে থাকতেই হবে। তা না থাকলে তোমার কাজ হবে না। এখন আমাদের কাজের বিভিন্ন ফরম্যাট আছে, সেটা নিয়ে একটু দেখি। যেমন আমি যদি কাজের বিভিন্ন ফরম্যাটের কথা বলি, তাহলে এক ধরনের কাজ হচ্ছে আমাদের, যদি আমি একটু নাম্বারিং করে লিখি, সেটা হচ্ছে তড়িৎ কাজ। তার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তো আমি এই সম্পর্কে একটু ধারণা দিই। যেহেতু আমরা এখন কৃতকাজ নিয়ে পড়ছি, তার মানে এক ধরনের কৃতকাজ হবে কি তড়িৎ কাজ বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তো কৃতকাজটা আসলে অনেকটা এরকম যে আমরা তো চার্জ সম্পর্কে জানি, তাই না? চার্জ হচ্ছে কি ক্ষুদ্রতম ইউনিট কোনো একটা বস্তুর, মানে বৈশিষ্ট্যের ক্ষুদ্রতম ইউনিট। যেমন ইলেকট্রন একটা বৈশিষ্ট্য, প্রোটন একটা বৈশিষ্ট্য, পজিটিভ না নেগেটিভ, সেরকম। তো ইলেকট্রিক্যাল কাজের যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা এটাকে এভাবেই ডিনোট করতে পারি। সেটা হলো আমাদের চার্জ যদি হয় কিউ, এবং কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি আমাদের দুই প্রান্তের বিভব পার্থক্য হয় যদি ভি, তাহলে এই বিভব পার্থক্যটাকে আমরা ডেল বি হিসেবে লিখতে পারি। তাহলে বিভব পার্থক্যের পরিবর্তন এবং চার্জ, এদের গুণফলটা হচ্ছে আমাদের তড়িৎ কাজ হিসেবে কাজ করে বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক হিসেবে কাজ করে। আমরা কৃতকাজের আরেকটা ফরম্যাট পাই বা আরেকটা প্রকারভেদ পাই, সেটা হচ্ছে মহাকর্ষীয় কাজ বা বলা যায় গ্র্যাভিটেশনাল ওয়ার্ক। আমি জাস্ট ইংলিশে লিখি গ্র্যাভিটেশনাল ওয়ার্ক বা মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ। তো এই যে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ, বিষয়টা কীরকম? বিষয়টা আমি তোমাদেরকে একটু বোঝাই। সেটা হচ্ছে, যদি ধরো আমাদের এটা একটা নির্দিষ্ট উচ্চতা, এইচ উচ্চতা, আর এটা হচ্ছে আমাদের ভূমি। এখন তুমি এইচ উচ্চতা একটা বস্তুকে রাখলে, তার মানে এখান থেকে আমাদের এখানের উচ্চতাটা হচ্ছে কি এইচ। তো এইচ উচ্চতায় আমরা যে জায়গাটাতে বস্তুটা রেখেছি, এখানে অবশ্যই কী থাকবে? একটা বিভব শক্তি থাকবে, এবং বিভব শক্তির যেই ফর্মুলা, সেটা হচ্ছে mgh। তাহলে দেখো mgh এর মধ্যে এই mg জিনিসটা কি? বস্তুর ওজন। তাহলে ওজনের সাথে আমি যদি উচ্চতা গুণ করি, তাহলে কিন্তু আমরা বিভব শক্তি পাচ্ছি, এবং এই বিভব শক্তির জন্য আমাদের বস্তুটা কোথায় নেমে আসবে? অবশ্যই ভূমিতে নেমে আসবে। এবং ভূমিতে যে সে নেমে আসছে, তার মানে এখানে তার উপর একটা কাজ করা হচ্ছে। যেহেতু অভিকর্ষজ ত্বরণ জি সবসময় নিচের দিকে কাজ করে, তাই এই ত্বরণের মাধ্যমে আমরা এখানে একটা কাজ সম্পন্ন করছি। তো কনস্ট্যান্ট ত্বরণ বা বলা যায় ধ্রুবমান ত্বরণের, যেটার মান সবসময় থাকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণের জন্য আমাদের অবশ্যই একটা বল কাজ করবে, সেটা হচ্ছে কি ডব্লিউ পরিমাণ বল। তাহলে ডব্লিউ হচ্ছে বস্তুর ওজন, কিংবা আমাদের এমন একটা বল যেটা পৃথিবীর কেন্দ্র কাজ করে এই বস্তুটার উপর। তার মানে পৃথিবীর কেন্দ্র সবসময় ওয়েট বা ডব্লিউ পরিমাণ বল দ্বারা কোনো একটা বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে আমরা অভিকর্ষজ ত্বরণ এবং অভিকর্ষজ বলের জন্য এখানে একটা কাজ পাবো, যে কাজের ফলে আমাদের বস্তুটা সোজা উপর থেকে নিচে নেমে আসবে। এবং তুমি যে পথেই নামো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কাজের পরিমাণ সেম থাকবে। অর্থাৎ এখানে mgh যেটা, সেটা আমাদের বিভব শক্তি, এবং এটাই আসলে কৃতকাজ হিসেবে কাজ করে। তার মানে মহাকর্ষ বল দ্বারা কৃতকাজ মানে হচ্ছে কি mgh, এবং এই mgh এর মানটা ভূমিতে যখন আসবে, তখন তার মানটা সম্পূর্ণরূপে শূন্য হয়ে যাবে। তার মানে ভূমিতে আসতে যে পরিমাণ কাজ করেছে সে কাজটা শেষ হয়ে যাবে যখন আমাদের বস্তুটা ভূমিতে চলে আসবে। আরেকটা জিনিস দেখো, আমরা এখান থেকে mgh-কে কিন্তু আরেকভাবে ডিনোট করতে পারি যে এটা সত্যিই কাজ। কেননা তোমরা কাজের সংজ্ঞা জানো, w = fs cos θ, এবং যখন থিতা 90 ডিগ্রি হয়, তখন আমি বলতে পারি w = fs। না, থিতা যখন 0 ডিগ্রি হবে, তখন আমি বলতে পারি w = কি বল গুণন সরণ। তাহলে দেখো তো, এখানে আমরা w = fs এটা কাজ করেছি একটা সরলরৈখিক পথের জন্য। দ্যাট মিন সরলরৈখিক পথে কোনো একটা বস্তুকে f পরিমাণ বল প্রয়োগ করলে সে হয়তো s পরিমাণ সরণ ঘটাবে সেম দিকে, তখন আমরা কাজের পরিমাণ বলেছি w = fs। বাট যখন এই সেম জিনিসটাকে আমি ভার্টিক্যাল করে ফেলি, অর্থাৎ উলম্বভাবে করে ফেলি, তখন আমি দেখতে পাচ্ছি h হচ্ছে আমাদের এখানে সরণ বা s, এবং f হচ্ছে আমাদের ওজন বা ডব্লিউ। তার মানে ওজন বা ডব্লিউকে এক ধরনের বল, যেটা পৃথিবীর কেন্দ্র ওই বস্তুটাকে নিজের দিকে টানার জন্য কাজ করে। তার মানে ডব্লিউ ইন্টু এইচ, এটা আসলে এফ ইন্টু এস এর মতো, যেখানে ডব্লিউর মানটাই জাস্ট আমরা সিম্পলি mgh লিখেছি। তার মানে এটা হচ্ছে আমাদের এক ধরনের কাজ, যেটা হচ্ছে মহাকর্ষ বা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো
আমাদের এখানে পৃথিবী যেহেতু টানছে বস্তুটাকে, তার মানে এখানে অবশ্যই আমাদের মহাকর্ষ বা অভিকর্ষ বল কাজ করবে। তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বা গ্র্যাভিটেশনাল ওয়ার্কের যে মানটা সেটা আসলে W/H অথবা mg/h। তারপর আমরা আরেক ধরনের কাজ দেখব, সেটা হচ্ছে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এটা আমরা একটু দেখে ফেলি, যেহেতু আমরা কৃত কাজ নিয়েই পড়ছি, সবগুলো আমাদের তাপগতিবিদ্যায় কাজে লাগবে। তাহলে আরেকটা হচ্ছে কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, যেটাকে আমরা স্প্রিং ওয়ার্ক বলি। তাহলে বিষয়টা কীরকম আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে ধরো তুমি একটা স্প্রিংকে বেঁধে রেখেছ কোনো একটা দেয়ালের সাথে, তাহলে এই হচ্ছে আমাদের সেই স্প্রিং, এবং এই স্প্রিংটার সাথে আমি একটা বস্তুকে যুক্ত করে রাখলাম বা একটা ব্লককে যুক্ত করে রাখলাম। এখন আমি যদি এই ব্লকটাকে সামনের দিকে টানি, তাহলে অবশ্যই স্প্রিংটা প্রসারিত হবে, এবং স্প্রিংয়ের একটা ধ্রুবক থাকে যাকে বলা হয় এক্স। তাহলে আমি যখন বস্তুটাকে সামনের দিকে এফ বলে টানবো, তখন স্প্রিং আমাকে পেছনের দিকে একটা নির্দিষ্ট স্প্রিং বলে টানতে থাকবে। আবার যখন আমি এই বস্তুটাকে পেছনের দিকে সংকুচিত করব, তখন স্প্রিং আমাকে সামনের দিকে আবার একটা বল দিবে। তার মানে স্প্রিং হচ্ছে এমন একটা জিনিস যেটাকে আমি পেছনে ঠেললে ও সামনের দিকে বল প্রয়োগ করে, যেটাকে আমি সামনে ঠেললে ও পেছনের দিকে বল প্রয়োগ করে। তো আমরা এখানে স্প্রিংয়ের ক্ষেত্রে যতটুকু পরিমাণ সামনে বা পেছনে, আচ্ছা আমি এখানে স্প্রিং ধ্রুবকটাকে কে ধরি, এক্স ধরবো না। তো ধরো তুমি কোনো একটা বস্তুকে টেনে এক্স পরিমাণ সামনে নিয়ে এসেছো, তার মানে এখন নতুন বস্তুটা কি এই জায়গায় বসে আছে, তাহলে এখান থেকে এখানে দূরত্বটা হবে কি আমাদের এক্স। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি এখানে স্প্রিং বল দ্বারা যে কৃত কাজটা হবে, স্প্রিং বল মানে হচ্ছে কি স্প্রিংটা যে বলে এখন পেছনের দিকে টানবে সেটাই হচ্ছে আমাদের স্প্রিং বল বা এফ। তার মানে তুমি স্প্রিংকে সামনে টানলে স্প্রিং তোমাকে পেছনের দিকে এফ বলে টানবে, অথবা তুমি স্প্রিংকে পেছনে টানলে স্প্রিং তোমাকে তখন সামনের দিকে এফ বলে টানবে। অর্থাৎ তুমি স্প্রিংয়ের উপর যেভাবে কাজ করবে, স্প্রিং বলটা ঠিক অপোজিটভাবে তোমার দিকে কাজ করবে। তো এক্ষেত্রে আমাদের টোটাল কম্বিনেশনে যতটুকু পরিমাণ কাজ হয় স্প্রিং কর্তৃক, সে কাজের পরিমাণ হচ্ছে হাফ ইন্টু স্প্রিং ধ্রুবক ইন্টু যতটুকু সরণ হয়েছে স্প্রিংয়ের সেই সরণের বর্গ। তার মানে হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে কি স্প্রিং বল দ্বারা কৃত কাজ। বাট এখানে বেসিক্যালি কে এক্স স্কোয়ার এভাবে লেখা হয় না, এখানে যেটা লেখা হয় সেটা হচ্ছে কে ইন্টু ডেল এক্স স্কোয়ার লেখা হয়। ডেল এক্স মানে হচ্ছে কি আদি সরণ এবং শেষ সরণ, এদের মধ্যে পার্থক্য। তো তুমি ধরো প্রথমে তোমার সরণ ছিল হচ্ছে x1 পরিমাণ, তারপরে তোমার এই জায়গায় সরণ হয়েছে x2 পরিমাণ। তার মানে x1 এবং x2 এর যে পার্থক্য, সেই পার্থক্যের বর্গটা এখানে কৃতকাজ হিসেবে দেখানো হয়। তাহলে আমরা এই তিন ধরনের কাজ দেখলাম, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ, একটা হচ্ছে মহাকর্ষ কাজ, একটা হচ্ছে স্প্রিং কাজ। আমরা আরেক ধরনের কাজ দেখতে পারি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার কাজ, তার মানে থার্মোডাইনামিক ওয়ার্ক। তো আমি 4 নম্বরটা কোথায় লিখব? আমার মনে হয় আমরা এই জায়গাটাতে ডি নম্বরটা লিখতে পারি। তাহলে আরেকটা কাজ আমরা দেখব, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স বা থার্মোডাইনামিক ওয়ার্ক। এবং এখানে আমাদের থার্মোডাইনামিক ওয়ার্ক এইটা জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, যেহেতু চ্যাপ্টারটাই হচ্ছে তাপগতিবিদ্যা, তাই আমরা এটা দেখব। তো আমরা প্রথমে দেখি, আমরা 3টা সূত্র দেখেছি। আমরা দেখেছি যে তড়িৎ কাজের সূত্র এটা, তারপর হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের সূত্র হচ্ছে mgh, তারপর স্প্রিং বল দ্বারা কৃত কাজের সূত্র হচ্ছে হাফ কে ডেল এক্স স্কোয়ার, যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, ডেল এক্স মানে হচ্ছে কি স্প্রিং আগে এবং শেষে যে পরিমাণে সরণ তৈরি করেছে সেই সরণের পার্থক্য। আর থার্মোডাইনামিক ওয়ার্ক বিষয়টা এরকম যে ধরো তোমার কাছে একটা সিলিন্ডার আছে, এই হচ্ছে তোমার কাছে সিলিন্ডার ভিতরে হচ্ছে কিছু তরল পদার্থ আছে বা কিছু গ্যাস আছে, তুমি যা খুশি ধরে নিতে পারো। আমি গ্যাস ধরে নিলাম, এবং এই সিলিন্ডারের ঠিক উপরে এরকম একটা ঢাকনাযুক্ত, দ্যাট মিনস এই হচ্ছে আমাদের পিস্টন বা ঢাকনা, যেটা ইচ্ছে করলে উপরে নিচে উঠানামা করতে পারে বিশেষ প্রয়োজনে। তো আমি একটা ঢাকনা এঁকে দিলাম, আর এই হচ্ছে আমাদের সিলিন্ডার। এখন তুমি যদি এই সিলিন্ডারে বাইরে থেকে তাপ প্রয়োগ করো, অথবা সিলিন্ডারের থেকে তাপকে যদি বাইরে বের করে আনো, তাহলে এখানে কিছু পরিমাণ কাজ সম্পন্ন হবে, এবং এই কাজের পরিমাণটা হচ্ছে পি ইন্টু ডেল ভি, যেখানে পি হচ্ছে আমাদের এই সিস্টেম বা সিলিন্ডারের মধ্যে থাকা যেই পদার্থগুলো আছে সেগুলোর প্রেশার বা চাপ, এবং ডেল ভি মানে হচ্ছে কি আয়তনের পরিবর্তন। দ্যাট মিনস তুমি যদি পিস্টনটাকে উপরে নিচে করো, হয়তো আগে পিস্টনটা এই লেভেলে ছিল, তাহলে এই লেভেলে থাকা অবস্থায় আমি জাস্ট একটু এঁকে দেখাই, এই লেভেলে থাকা অবস্থায় আমাদের আয়তনটা ছিল কি V1 এতটুকু, আর যখন পিস্টনটা উপরে উঠে চলে গেছে তখন আমাদের আয়তনটা হয়ে গেছে ধরো V2। তার মানে V1 এবং V2 এর যে পার্থক্য সেটাই হচ্ছে কি ডেল ভি। তাই কোনো একটা থার্মোডাইনামিক ওয়ার্ক বা তাপগতিবিদ্যার কাজ বলতে আমরা বুঝবো কোনো একটা সিস্টেমের মধ্যে তাপমাত্রা না, এটা হচ্ছে আয়তনের যে পরিবর্তন হবে সেটা, ওটার সাথে আমি যদি সিস্টেমের চাপকে গুণ করি তাহলে এই গুণফলটা, তাহলে চাপ গুণন আয়তনের পরিবর্তন, এটাই হচ্ছে আমাদের থার্মোডাইনামিক ওয়ার্ক বা তাপগতিবিদ্যায় কাজের
ফর্মুলা। এখন মনে রাখতে হবে তোমার এই যে সিলিন্ডারটা আমরা দেখলাম, এই সিলিন্ডারের ভিতরে অবশ্যই কী থাকবে, গ্যাস থাকবে অথবা কোনো একটা লিকুইড থাকবে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা গ্যাস নিয়ে কাজ করি। তো এই যে আমরা তাপগতিবিদ্যার কাজ দেখলাম পি ইন্টু ডেল ভি, এটা কখন কাজ করবে? এটা তখনই কাজ করবে যখন টোটাল সিস্টেমের চাপটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে চাপের মান পরিবর্তন হওয়া যাবে না, আয়তনের মান যা খুশি হোক, বাট চাপের মান পরিবর্তন হওয়া যাবে না। অর্থাৎ যদি আমাদের সিস্টেমের ভিতর চাপ থাকে হচ্ছে ধরো 5 অ্যাটমসফিয়ার, তাহলে এটা সবসময় 5 অ্যাটমসফিয়ারই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। তো স্থির চাপের কন্ডিশনে আমাদের থার্মোডাইনামিক বা তাপগতিবিদ্যার কাজ হচ্ছে কি, চাপ গুণন আয়তনের পরিবর্তন। এখন এই যে আয়তনের পরিবর্তনটা, এই পরিবর্তনের মধ্যেও কিন্তু কিছু কাহিনী ঘটে। সেটা হচ্ছে আমরা যদি এই সিস্টেমের ভেতরে গ্যাসটাকে সংকোচন করি তখন কি ঘটবে? আমরা যদি সংকোচন করি, জাস্ট আমি এখানে দুইটা পয়েন্ট লিখি, একটা হচ্ছে ধরো সংকোচন এবং আরেকটা হচ্ছে ধরো প্রসারণ। সংকোচন বলতে কি বোঝায়? সংকোচন বলতে বোঝায় একদম শুরুতে আমাদের সিস্টেমের আয়তন ছিল অনেক বেশি, তারপরে আমরা কোনোভাবে সিস্টেমের আয়তন কমিয়ে ফেলেছি। প্রসারণ বলতে কি বুঝবো? প্রথমে আমাদের আয়তন ছিল কম, তারপরে আয়তনটা আমরা বাড়িয়ে ফেলেছি। সংকোচনের ক্ষেত্রে তুমি যদি দেখো ডেল ভি এর মানটা কিন্তু নেগেটিভ আসবে। কেন? কারণ আমাদের সংকোচনের ক্ষেত্রে শেষ আয়তনটা থাকে ছোট, আদি আয়তনটা থাকে হচ্ছে বড়। তার মানে ডেল ভি যখন বের করব, ডেল ভি মানে হচ্ছে কি আয়তনের পরিবর্তন, অর্থাৎ শেষ আয়তন মাইনাস আদি আয়তন। তখন কিন্তু আমরা বলতে পারি টোটালটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হবে। আর প্রসারণের ক্ষেত্রে কি হয়? শেষ আয়তনটা বেশি হয়, আদি আয়তনটা কম হয়, তার মানে তখন ডেল ভি এর মানটা আমরা পজিটিভ পেয়ে থাকি। কাজেই কোনো একটা গ্যাসকে যখন আমরা সংকোচন করব তখন তার আয়তনের পরিবর্তনটা নেগেটিভ আসবে, আর তখন আমাদের কৃতকাজটাও নেগেটিভ আসবে। কেননা কৃতকাজ মানে হচ্ছে কি পি ইন্টু ডেল ভি, তার মানে পি ইন্টু ডেল ভি যেহেতু কৃতকাজ, তাই টোটাল মানটা তখন নেগেটিভ আসবে। তাহলে আমি বলতে পারি সংকোচন হচ্ছে এমন একটা ঘটনা, কোনো একটা সিস্টেমকে বা কোনো একটা বস্তুকে যখন তুমি সংকোচন করবে বা কোনো একটা গ্যাসকে যখন তুমি সংকোচন করবে, তখন তার মধ্যে তাপগতিবিদ্যার দ্বারা যেই কৃতকাজটা হবে ওই কাজটা অবশ্যই ঋণাত্মক কাজ হবে। আর তুমি যখন প্রসারণের কথা বলবে, কোনো একটা সিস্টেমকে যখন প্রসারণ করবে, তখন তাপগতিবিদ্যার যে কাজটা থাকবে বা থার্মোডাইনামিক ওয়ার্ক যেটা থাকবে, সেটা অবশ্যই পজিটিভ বা ধনাত্মক কাজ হবে। এখন তোমাদের বিশ্বাস নাও হতে পারে যে চাপ এবং আয়তনের যেই পার্থক্য, এটার গুণফল কিভাবে কাজ হয়, তাই না? অনেকের আবার মনে কনফিউশন থাকতে পারে যে কিভাবে আমরা থার্মোডাইনামিক ওয়ার্ক বলতে এই রাশিটাকে হুট করে নিয়ে আসলাম। এটা কিভাবে এসেছে সেটা আমরা হয়তো ভবিষ্যতে দেখব, বাট তোমাদেরকে এখানে একটা ছোট্ট প্রমাণ দিই। সে প্রমাণটা হচ্ছে পি ইন্টু ডেল ভি, এটা অবশ্যই অবশ্যই কাজ বা কৃতকাজ। কিভাবে আমি জাস্ট একটু দেখাই। আমি এখানে তাপগতিবিদ্যার কৃতকাজটাকে নিয়ে আসলাম পি গুণন ডেল ভি। পি মানে হচ্ছে কোনো একটা সিস্টেমের চাপ এবং ডেল ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। পি যদি চাপ হয়, চাপের একক কিন্তু আমরা জানি, চাপের একক হচ্ছে কি অ্যাটমসফিয়ার, আর ডেল ভি হচ্ছে আয়তনের পরিবর্তন, আর আয়তনের পরিবর্তন যেটা, সেটা একক আমরা জানি, সেটা হচ্ছে কি মিটার কিউ। তার মানে দেখো, একটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার, একটা হচ্ছে মিটার কিউ। এখন অ্যাটমসফিয়ার মানে হচ্ছে চাপ, চাপের একক। চাপ বলতে আমরা কি বুঝি? চাপ বলতে আমরা বুঝি বল ভাগ ক্ষেত্রফল। তার মানে তোমরা এটা শিখেছো, চাপ মানে হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। তার মানে চাপের একক কি হবে? বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তার মানে চাপের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। তার মানে এক অ্যাটমসফিয়ার মানে যা, এক নিউটন মিটার ইনভার্স 2 মানে কি তা। তাহলে অ্যাটমসফিয়ারের জায়গায় আমরা নিউটন মিটার ইনভার্স 2 বসাবো, আর আগে থেকে তো এখানে মিটার কিউটা গুণ থাকবে যেহেতু আয়তনের পরিবর্তন। এটা যদি গুণ করি তাহলে আমরা নিউটন মিটার পাবো। আর নিউটন মিটার কার একক ছিল? অবশ্যই কাজের একক ছিল। কেন? কারণ নিউটন মানে হচ্ছে ফোর্স বা বল, আর মিটার মানে হচ্ছে কি সরণ বা অ্যাস। তার মানে এরা দুজন মিলে জুল বা কাজের ইউনিট তৈরি করবে। তার মানে অবশ্যই তাপগতিবিদ্যায় যে কাজ নিয়ে আমরা কাজ করব, সেই কাজটা হচ্ছে আমাদের ওই সিস্টেমের চাপ এবং আয়তনের পরিবর্তন, এটার গুণফল। তারপর আমরা আরেক ধরনের কাজ দেখব, যেটা আমরা অলরেডি দেখেছি বাট আমরা জানতাম না, আমি এটাকে ই ধরি। এবং আরেক ধরনের কাজ হচ্ছে আমাদের মেকানিক্যাল ওয়ার্ক বা যান্ত্রিক কাজ। তো মেকানিক্যাল ওয়ার্কটা আমরা সবাই দেখেছি ছোটোবেলা থেকে, এটা নিয়ে আমার এক্সট্রা কিছু বলবো না। সেটা হচ্ছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তার মানে বল প্রয়োগের ফলে কোনো একটা বস্তু যদি সরণ হয়, তাহলে সেই বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে, অথবা সেই সরণ এবং সরণের দিকে বলের উপাংশকে কাজ বলে। তাহলে এস কস থিটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ, আর এফ কস থিটা হচ্ছে সরণের দিকে বলের উপাংশ। এবং এখানে টোটালি বল এবং সরণ একসাথে কাজ করছে, এবং এই ধরনের কাজগুলোকে বলা হয় মেকানিক্যাল ওয়ার্ক বা যান্ত্রিক কাজ।
আর এই ধরনের কাজের ক্ষেত্রে তোমরা অবশ্যই যেটা মনে রাখবে সেটা হচ্ছে বল প্রয়োগের ফলে যদি বিপরীত সাইড থেকে কোনো বল আমরা না পাই তাহলে সেক্ষেত্রে এটা কোনো মেকানিক্যাল কাজ বা যান্ত্রিক কাজ হবে না। অর্থাৎ আমি একটা বস্তুকে বল প্রয়োগ করলাম, বস্তুটা আমাকে পেছনের দিকে নতুন একটা বল প্রয়োগ করলো, সেটা ঘর্ষণ বল হতে পারে অথবা এয়ার কী বলে এটাকে, বাতাসের ঘর্ষণ বল হতে পারে, যা কিছু হতে পারে। তার মানে অপোজিট ফোর্স অবশ্যই থাকবে, তা না হলে সেটা কিন্তু যান্ত্রিক কাজ হবে না। এবার আমরা কয়েক ধরনের কাজের কম্বিনেশন দেখব। কীরকম বিষয়টা হচ্ছে, দেখো এখানে আমরা একটা ছবি দেখিয়েছি তোমাদেরকে এবং এই ছবির মর্ম হচ্ছে এখানে একটা সিস্টেম দেওয়া আছে, দেখে বুঝতে পারছি এটা হচ্ছে কি একটা সিস্টেম বা ব্যবস্থা। এবং সিস্টেম বা ব্যবস্থার মধ্যে কি থাকে, অবশ্যই কিছু পরিমাণ পদার্থ থাকে, তাদের তাপমাত্রা থাকে, চাপ থাকে, আয়তন থাকে, তারপর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি থাকে, ভর থাকে, আণবিক ভর থাকে, ঘনত্ব থাকে, অনেক কিছু থাকে। তো এই সিস্টেমের মধ্যে আমরা একটা পিস্টনকে লাগিয়েছি এবং এটা হচ্ছে আমাদের সেই পিস্টন। একদম শুরুতে আমাদের পিস্টনটা এখানে ছিল, পিস্টন মানে হচ্ছে একটা ঢাকনার কথা বলতে পারো। এবং আমরা করেছি কি, এই পিস্টনটাকে ফ্রিকশনলেস রেখেছি। ফ্রিকশনলেস মানে হচ্ছে ঘর্ষণবিহীন। তার মানে এই ঢাকনাটা যখন উপরে নিচে উঠানামা করবে এভাবে, তখন পাত্রের দেয়ালের সাথে কোনো ঘর্ষণ তৈরি করবে না বা ঘর্ষণ বল তৈরি করবে না, অনেকটা পিচ্ছিল থাকবে আর কি। এবং আমরা এই পিস্টন বা ঢাকনার উপর কয়েকটা কাজ করেছি। ফার্স্ট কাজ হচ্ছে আমরা এম ভরের একটা বস্তুকে রেখেছি, তার মানে এম ভরের বস্তুটা প্রতিনিয়ত পিস্টনটাকে নিচের দিকে ঠেলছে। তারপর আমরা একটা স্প্রিংকে রেখেছি এবং আমি ধরে নিলাম স্প্রিংয়ের যেই স্প্রিং ধ্রুবক সেটা হচ্ছে কে, এবং এই স্প্রিংটার সাথে আমরা পিস্টনটাকে যুক্ত করেছি। এবং ফাইনালি আমরা এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই সিস্টেমের ভিতরের যে চাপ সেটা হচ্ছে পি এবং সিস্টেমের বাইরে যে চাপ সেটা হচ্ছে পি নট। তার মানে পি নট হচ্ছে অবশ্যই বায়ুমণ্ডলীয় চাপ এবং সেটা পিস্টনের উপর কিন্তু এভাবে আঘাত করবে বা পিস্টনকে নিচের দিকে ঠেলার চেষ্টা করবে। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমি যদি সব কিছু এখান থেকে মুছে দিই, জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখাই, সেটা হচ্ছে কি, সেটা হলো আমাদের পিস্টনের উপর একটা ভর এম বসে আছে, সে নিচের দিকে কাজ করবে বল, এবং এটা অবশ্যই হবে কি এমজি পরিমাণ বল, এবং এই বলটা পিস্টনের উপর সে খাটাবে। তার মানে পিস্টনকে সে নিচের দিকে ঠেলছে যাতে সে এমজি পরিমাণ বল নিচে যেতে পারে। তারপর আমাদের স্প্রিং লাগানো আছে, যার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। স্প্রিংটাও কিন্তু আমাদের পিস্টনটাকে নিচের দিকেই ঠেলবে, কারণ এখানে পিস্টনটার মধ্যে থাকা স্প্রিংটা একটা নির্দিষ্ট ধাতুর তৈরি এবং এটার মধ্যে যেহেতু স্প্রিং কনস্ট্যান্ট আছে, তার মানে অবশ্যই সেই স্প্রিংকে মানে পিস্টনটাকে নিচের দিকে ঠেলতে থাকবে। আবার বায়ুমণ্ডলের যে চাপ আছে পি নট, সেটাও কি আমাদের পিস্টনটাকে নিচের দিকে ঠেলবে। তার মানে পিস্টনের উপর মোটামুটি তিনটা বল কাজ করবে বা তিন ধরনের কাজ হবে। একটা হচ্ছে এম ভরের বস্তু ধারা, একটা হচ্ছে স্প্রিং ধারা, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেসার বা চাপ ধারা। এখন তুমি যদি আমাদের এই সিস্টেমের ভিতরে কিছু তাপশক্তি দাও, তখন সিস্টেমের মধ্যে থাকা যত অণুপরমাণু আছে, গ্যাসের অণুপরমাণু হতে পারে বা তরল পদার্থের অণুপরমাণু হতে পারে, এরা তখন তাপশক্তি পেয়ে তাদের অভ্যন্তরীণ শক্তিটা বাড়িয়ে ফেলবে, যার ফলে তারা ছুটাছুটি শুরু করবে এবং পাত্রের দেয়ালে ধাক্কা খাবে। তারপরে এই অণুপরমাণুগুলো পরবর্তীতে পিস্টনের গায়ে অপোজিট সাইডে ধাক্কা দিতে থাকবে। আমি যদি একটু তোমাকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে আমাদের ধাক্কাটা অনেকটা এমন হবে। দ্যাট মিনস এই অণুপরমাণুগুলো এখন পিস্টনের গায়ে এভাবে অপোজিট দিকে বা বিপরীত দিকে ধাক্কা দিবে এবং এই ধাক্কার ফলে আমাদের পিস্টনটা এক্স পরিমাণ দূরত্ব উপরে উঠবে এবং এক্স পরিমাণ সরণ হয়ে পিস্টনের ফাইনাল কন্ডিশন থাকবে হচ্ছে এই জায়গাটাতে। তার মানে এই লেভেলের মধ্যে এখন আমাদের পিস্টনটা রয়েছে এবং একই সাথে এই পিস্টনের মধ্যে আমাদের স্প্রিংটাও যুক্ত আছে, পিস্টনের উপর অ্যাম্ফরের বস্তু আছে এবং পিস্টনের মধ্যে বায়ুমণ্ডলের যে চাপ দ্যাট মিনস পি নট সেটাও কিন্তু স্টিল কাজ করবে। তাহলে আমরা এখানে তিনটা কাজ পাচ্ছি, আমরা তিন ধরনের কাজ পাচ্ছি পিস্টনের ভিতরে থাকা মানে পিস্টনের নিচে থাকা যে সিস্টেম আছে সেখান থেকে। তাহলে আমি যদি একটু গুছিয়ে বলি, আমাদের এখানে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা আসলে কিছু পরিমাণ কাজ করেছে, যে কাজ করার ফলে আমাদের পিস্টনটা এক্স পরিমাণ সরণ উপরে উঠে গেছে এবং এই কাজটা যে সে করেছে সে তিনটা ভিন্ন ভিন্ন কাজের বিপরীতে কাজ করেছে। কি কি জিনিস আমি যদি বলি, তিনটা ভিন্ন ভিন্ন ফোর্স বা বলের বিপরীতে কাজ করেছে। তো আমি যদি একটু দেখাই তোমাকে কোন তিনটা জিনিসের বিপরীতে সে কাজ করেছে। প্রথমটা হচ্ছে আমাদের অভিকর্ষজ বল, দ্যাট মিনস আমাদের এখানে কাজের পরিমাণটা তিনটা এবং প্রথমটা হচ্ছে অভিকর্ষজ বলের বিরুদ্ধে কাজ করা। তাহলে দেখো আমাদের এম ভরের বস্তুটা যখন এমজি পরিমাণ বল দিয়ে পিস্টনটাকে নিচের দিকে ঠেলছিল,
এই এমজি পরিমাণ বল বা ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজির কথা যদি বলি, ওর বিপরীতে আমাদের সিস্টেমটা কাজ করেছে। তারপর আমি যদি এই মানে স্প্রিংয়ের কথা বলি, তাহলে স্প্রিং অবশ্যই এখানে একটা বল নিয়ে কাজ করবে, এবং স্প্রিং বলটা হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার, মানে স্প্রিং ধারার কি কৃত কাজ, এবং স্প্রিং বলটা হচ্ছে কি এফ। তাহলে স্প্রিং বলের বিপরীতে অবশ্যই তাকে একটা কাজ করতে হবে, এবং এই কাজের মানটা হচ্ছে কি হাফ কে এক্স স্কোয়ার। কেননা স্প্রিং যেহেতু নিচের দিকে ঠেলছে পিস্টনটাকে, আর ভেতরে থাকা সিস্টেমের যে গ্যাসটা ছিল, এই গ্যাসটা যেহেতু উপরের দিকে কাজ করছে, তাই আমাদের অবশ্যই ডব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ারের বিপরীতে এখানে কাজটা করবে সিস্টেমটা। এবং আরেকটা কাজ হচ্ছে খুবই সহজ, সেটা হচ্ছে দেখো আমাদের এই জায়গাটাতে তুমি দেখতে পাচ্ছ যে পি নট যে চাপটা আছে, বায়ুমণ্ডলীয় চাপ, এর বিরুদ্ধে আমাদের কিন্তু কাজ করেছে ভেতরে সিস্টেমটা বা গ্যাসটা, এবং এই কাজ করার ফলে আমাদের কিছু পরিমাণ আয়তন বেড়েছে। অর্থাৎ আমাদের ইনিশিয়াল আয়তন ছিল এতটুকু V1, বাট ফাইনালি আমাদের আয়তন কিন্তু এই টোটালটা হয়ে গেছে। তার মানে আমাদের এখানে ছোট্ট এতটুকু আয়তন বেড়েছে। অর্থাৎ যেহেতু এটা একটা 3D অবজেক্ট বা 3D সিস্টেম, তার মানে এখানে অবশ্যই উচ্চতা বা এক্সের পাশাপাশি আয়তনও কি বাড়বে, এবং আয়তন যদি বাড়ে তাহলে অবশ্যই আমাদের এখানে ডেল ভি বা আয়তনের পরিবর্তন থাকবে। আদি আয়তন ছিল হচ্ছে ধরো V1, শেষ আয়তন ধরো হচ্ছে V2, তাহলে V1 থেকে V2টাই হচ্ছে কি আমাদের আয়তনের পরিবর্তন। এবং এই আয়তনের পরিবর্তনের জন্য আর বায়ুমণ্ডলীয় চাপের বিপরীতে যে কাজটা করছে, সেই কাজের মানটা কি হবে? অবশ্যই থার্মোডাইনামিক ওয়ার্ক বা তাপগতিবিদ্যার কাজ, যার মান হচ্ছে বায়ুমণ্ডলের চাপ গুণন আয়তনের পরিবর্তন। তাহলে সহজ কথায় আমাদের এই সিস্টেমের মধ্যে যে গ্যাসটা ছিল, এই গ্যাসের আমি যখন হিট বা তাপশক্তি বাড়িয়ে দিয়েছি, তখন ওই তাপশক্তি ইউজ করে আমাদের এই গ্যাসটা এক্সপান্ড হয়েছে বা প্রসারিত হয়েছে, যার ফলে সে এক্স পরিমাণ স্মরণ করে একটা নতুন উচ্চতায় নিয়ে গেছে পিস্টনটাকে। তো এই উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তাকে তিনটা ঋণাত্মক না, আমি যদি বলি তিনটা বিপরীত কাজ করতে হয়েছে। একটা হচ্ছে আমাদের অভিঘর্ষ বলের বিরুদ্ধে কাজ, একটা হচ্ছে স্প্রিং বলের বিরুদ্ধে কাজ, আর একটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের যে চাপ ছিল, সে চাপের বিরুদ্ধে কাজ। এবং এই তিনটা কাজের যোগফলই হচ্ছে কি আমাদের এখানে সিস্টেম ধারার কৃত কাজ। তার মানে তুমি যদি এখানে সিস্টেম ধারা বা সিস্টেম কর্তৃক কৃতকাজ বের করো, তাহলে এই কৃতকাজের মান হবে কি এই তিনটা কাজের যোগফল। তুমি এটাকে W1 দিতে পারো, এটাকে W2 দিতে পারো, এটাকে W3 দিতে পারো। তাহলে W1 প্লাস হচ্ছে W2 প্লাস W3, তাহলে যোগ করলে আমরা যা পাবো জাস্ট মান বসিয়ে দিব, mg প্লাস হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের পি নট ডেল ভি। তাহলে দেখো হাফ কে এক্স স্কোয়ার মানে হচ্ছে কি স্প্রিং বাহল দ্বারা কৃত কাজ, এবং এই কাজটা সিস্টেম স্প্রিংয়ের উপর করেছে, তাই আমরা ওই মানটাকে এখানে লিখতে পারি, দ্যাট মিনস হাফ কে এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের একটা কম্বিনেশনাল কাজ, মানে হচ্ছে কোনো একটা সিস্টেমকে আমি যদি এরকম একটা কন্ডিশনে রাখি, তাহলে অবশ্যই ওই সিস্টেমের মধ্যে তাপশক্তি বাড়ালে বা হিট এনার্জিটা বাড়ালে সে এই তিন ধরনের কাজ করবে, এবং এই তিন ধরনের কাজ সাধারণত আমাদের এই কাজগুলোর অ্যাগনেস্টে কাজ করবে, দ্যাট মিনস ভর, তারপর স্প্রিং, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, এদের সবার বিপরীতে কাজ করবে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তাপগতিবিদ্যার যে কাজ আছে, দ্যাট মিনস থার্মোডাইনামিক ওয়ার্ক, সেটা বের করার চেষ্টা করব গ্রাফ থেকে। যেমন আমি যদি তোমাকে একটা গ্রাফ দেখাই, এবং আমাদের সবসময় যেরকম গ্রাফ দেওয়া থাকবে, সেটার এক্স অক্ষ বরাবর দেওয়া থাকবে হচ্ছে আয়তন, এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া থাকবে হচ্ছে চাপ। তাহলে তাপগতিবিদ্যা আমরা যেহেতু সিস্টেম নিয়ে কাজ করি বা ব্যবস্থা নিয়ে কাজ করি, তাহলে এই ব্যবস্থা বা সিস্টেমের আয়তন এবং চাপের মাঝে কিন্তু সম্পর্ক থাকে এই গ্রাফগুলোতে। তাহলে এটা আমরা বলতে পারি একটা পিভি ইন্ডিকেটর বা পিভি ডায়াগ্রাম বা পিভি গ্রাফ। তার মানে পিভি গ্রাফ থেকে আমরা মোটামুটি কৃতকাজকে বের করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে তুমি যদি এরকম একটা গ্রাফ দেখো, এবং এই গ্রাফের মধ্যে যদি এরিয়া থাকে বা ক্ষেত্রফল থাকে, খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু একটা আয়তাকার বা বর্গাকার একটা ক্ষেত্রফল আছে। তাহলে এই ক্ষেত্রফলটা বের করলেই তুমি কৃতকাজ পেয়ে যাবে। তাহলে তোমাকে কোনো একটা সিস্টেমের এরকম পিভি গ্রাফ যদি দেওয়া থাকে, তাহলে তুমি যদি এই গ্রাফের ক্ষেত্রফল বা এরিয়া বের করতে পারো, তাহলে সেই এরিয়া বা ক্ষেত্রফলটাই হচ্ছে কি ওয়ার্ক ডান বা কৃতকাজ হিসেবে কাজ করবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে তুমি এটার এরিয়াটা খুব সহজভাবে বের করতে পারবে, তাই না? কিভাবে? যেমন আমি যদি মান ধরি, ধরো এখানে হচ্ছে 2 লিটার আয়তন ছিল, এখানে ধরো 5 লিটার আয়তন, এবং এই জায়গায় ধরো হচ্ছে চাপের মান কত ছিল, ধরো 3 অ্যাটমসফিয়ার, কথার কথা 3 ATM। তার মানে খুব সহজেই তুমি এই যে
পিভি এরিয়ার মানে পিভি গ্রাফে যে এরিয়াটা বের করছো সেই এরিয়াটা কীরকম হবে, অবশ্যই দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রস্থ বা দৈর্ঘ্য যেটাই বলি না কেন সেটা হচ্ছে 3, যেহেতু 5 থেকে 2 এর ডিফারেন্স হচ্ছে 3, আর এখানে দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি 3। তাহলে 3 এবং 3 গুণ করলে হবে 9, তার মানে 9 জুল হবে তোমার এখানে কাজ, যেহেতু কাজের একক কি জুল। এভাবে আমরা কৃতকাজ বের করতে পারি জাস্ট এরিয়াটাকে কাজে লাগিয়ে। তো এটা একদম সহজ কেন বলেছি, কারণ এখানে এরিয়া বা ক্ষেত্রফল বের করাটা একদমই সহজ, জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেও হয়। এবং গ্রাফটা যে সবসময় এরকম আয়তাকার বা বর্গাকার থাকবে তা না, গ্রাফটা তোমার এরকম ত্রিভুজের মতো থাকতে পারে, গ্রাফটা থাকতে পারে হচ্ছে ট্রাপিজিয়ামের মতো, গ্রাফটা থাকতে পারে তোমার আয়তাকারের মতো। যেভাবেই থাকুক না কেন আমরা কিন্তু ক্ষেত্রফল বা এরিয়া বের করলেই ওই সিস্টেমের কৃতকাজটা বের করতে পারবো। কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যাটা হলো, আচ্ছা আমি একটু দেখি, জাস্ট সূত্রটা লিখি যে এরিয়া যেহেতু ওয়ার্ক ডান হয়েছে তাহলে এরিয়ার মানটা কি হবে, এরিয়া বা ক্ষেত্রফল অর্থাৎ এই গ্রাফের ক্ষেত্রফলটা যেটা সেটা হচ্ছে কীভাবে লিখব, পি হচ্ছে চাপ। দেখো আমাদের এখানে চাপের মানটা কিন্তু পরিবর্তন হয়নি, চাপের মানটা মোটামুটি 3 অ্যাটমসফিয়ারে ছিল, বাট আমাদের এখানে আয়তনের মান যেটা সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। সেটা কত, সেটা হচ্ছে ডেল ভি, তার মানে আয়তনের পরিবর্তনটা এখানে পাচ্ছি। তো তুমি দেখতে পাচ্ছ 2 লিটার অবস্থাতে আমাদের চাপ 3 অ্যাটমসফিয়ার, আবার 5 লিটার অবস্থাতেও কি আমাদের চাপ 3 অ্যাটমসফিয়ার, তার মানে চাপটা কনস্ট্যান্ট থাকছে, জাস্ট আয়তনের মানটা চেঞ্জ হচ্ছে। এই জন্য এখানে আমি ডেল ভি লিখতে পারি। কিন্তু আমাদের যদি গ্রাফটা এত সহজ না দিয়ে এরকম জটিল একটা গ্রাফ দেয় তখন কি করবে, তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আয়তনের পরিবর্তনের পাশাপাশি চাপেরও কিন্তু পরিবর্তন হতে পারে। তার মানে এখানে আমাদের আয়তন ধরো হচ্ছে V1 আছে, এখানে আমাদের আয়তন ধরো V2 আছে, বাট এখানে V1-এ চাপটা হয়ে গেল P1 এবং V2-তে আমাদের চাপটা হয়ে গেল কি P2, এবং কন্টিনিউয়াসলি আয়তনের পরিবর্তনের সাথে সাথে চাপের পরিবর্তনটাও হচ্ছে। এবং এই পরিবর্তনটা এমন না যে কোনো একটা জিওমেট্রিক স্ট্রাকচার দিয়ে এটাকে ডিফাইন করতে পারবো। তার মানে এটা ত্রিভুজ না, চতুর্ভুজ না, আয়তকার না, রম্বস না, বৃত্ত না, ট্রাপিজিয়াম না, কোনো কিছু না, এটা একটা কার্ভ শেপ বা একটা বক্ররেখা। তাহলে এ থেকে বি পয়েন্ট টোটালটা কি একটা বক্ররেখার মতো কাজ করছে। এখন তুমি যদি এই টোটাল সিস্টেমের পিভি গ্রাফ থেকে কৃতকাজ বের করতে চাও তাহলে আগের মতোই সিস্টেম হবে কি, তোমার এরিয়া বের করতে হবে। কিন্তু এরিয়া বের করাটা এত সহজ না, কেননা তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এটা কোনো জেনারেলাইজড স্ট্রাকচার না বা কোনো একটা জ্যামিতিক গঠন না যেখানে সূত্র ইউজ করি আমি মানে এরিয়া বা ক্ষেত্রফল বের করতে পারবো। যদি ত্রিভুজ হতো তাহলে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করতে পারতাম, বা যদি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র হতো তাহলে আমরা ভূমি গুণন উচ্চতা বা দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করতে পারতাম। বাট এই ধরনের গ্রাফের মধ্যে সমস্যা হচ্ছে আমাদের একটা পার্ট কার্ভ আকারে আছে। দেখো তো কোন পার্টটা কার্ভ আকারে আছে, আমি দেখতে পাচ্ছি এ থেকে বি এতটুকু পার্ট কার্ভ আকারে আছে। তো এই ধরনের গ্রাফের ক্ষেত্রফল বের করার খুব ভালো একটা সিস্টেম হচ্ছে ইন্টিগ্রেশন করা। তুমি এখন কি ইন্টিগ্রেশন করবে, জাস্ট আমি তোমাকে একটু ধরিয়ে দিই। তোমার যে অংশটাতে কার্ভ শেপ আছে তুমি ওই অংশটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করবে। তো আমি দেখতে পাচ্ছি এ থেকে বি এর অংশটা কার্ভ শেপে আছে, তাহলে আমি এ থেকে বি এর অংশটাকে এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে কেটে ফেলবো। জাস্ট তুমি এই ভাগগুলোকে এভাবে কেটে ফেলবে। এখন কাটা সিস্টেমটা আসলে এরকম না, কাটা সিস্টেমটা হচ্ছে কি তুমি যে কোনো একটা পার্ট এখানে নিবে এবং যে কোনো একটা ছোট্ট এরিয়া নিবে মানে ক্ষেত্রফল নিবে। আমি এখানে জাস্ট এতটুকু একটা এরিয়া বা ক্ষেত্রফল নিয়েছি। যদি আমি তোমাকে আরেকবার দেখাই, আমি তোমাকে হাইলাইটার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখানে জাস্ট ছোট্ট একটা ক্ষেত্রফল কেটে নিব, এই হচ্ছে আমাদের একটা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা অনেক চিকন, অনেক ছোট, এবং এই ক্ষেত্রফলটাকে আমি যদি জুম করি মানে হচ্ছে বড় যদি করি তাহলে তুমি দেখবে এই ক্ষেত্রফলটা দেখতে অনেকটা এরকম। জাস্ট আমি একটু আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, তো আমাদের এই ক্ষেত্রফল যে নিয়েছি আমি সেটা দেখতে অনেকটা এরকম। ওকে, তাহলে দেখো এখানে আমি এটা আসলে কি এঁকেছি, এটা খুবই ছোট একটা ক্ষেত্রফল এঁকেছি। এবং স্পষ্টভাবে যদি দেখো আমাদের উপরে যে কার্ভ শেপটা ছিল, দ্যাট মিনস এরকম যে একটা বাঁকা শেপ ছিল, এই শেপটা কিন্তু এখন নেই। আমাদের উপরে যেই শেপটা এসেছে এটা কিন্তু অনেকটা সরলরেখার মতো এসেছে। তার মানে তুমি যদি আমাদের এখানে অনেকগুলো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলে ভাগ করো, আমি যদিও কেটে দিচ্ছি এটা, জাস্ট ধরে নাও এটা আমাদের এটা ছিল, একটা লাইন ছিল আর কি, এই লাইনটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটাকে তুমি যদি দেখো তাহলে এরকম একটা শেপ দেখতে পাবে। তার মানে এই ক্ষেত্রফলটার, আচ্ছা এটা ঠিক মতো লিখতে পারছি না, এবার ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রফলটার খেয়াল করে দেখো নিচের অংশটুকু হচ্ছে অনেক ছোট, যেটা আমি এখানে দেখিয়েছি, এবং
পাশের অংশটুকু মোটামুটি বড়, যেটা আমি এই জায়গায় দেখিয়েছি, এবং উপরের অংশটুকু হচ্ছে একটু বাঁকানো, যেটাকে আমি একটা সরলরেখার মাধ্যমে উপরে দেখিয়েছি। তখন এটা কিন্তু একটা ট্রাপিজিয়ামের মতো হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো, আমাদের এই টোটাল শেপটা তখন হয়ে যাবে কিসের মতো? একটা ট্রাপিজিয়ামের মতো। তো আমি একটা হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, এই টোটালটা তখন একটা ট্রাপিজিয়ামের মতো হয়ে যাবে। তাহলে আমাদের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য কিন্তু একটা সময় সরলরেখা হয়ে যায়। তার মানে উপরে যতই এরকম কার্ভ শেপ বা বৃত্তাকার শেপ থাকুক না কেন, প্রত্যেকটা কিন্তু একটা সময় সরলরেখা হয়ে যাবে যদি আমি তাদের দৈর্ঘ্যটা অনেক ছোট করে ফেলি। এখন এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল কিন্তু অনেকগুলো পাশাপাশি বসেছে, তাই না? বসে তো আমাদের এই টোটাল গ্রাফটা তৈরি করেছে। আমি কয়েকটা দেখালাম দাগ টেনে। ধরো এই কালো কালারের প্রত্যেকটা দাগ হচ্ছে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রফল। তার মানে এখানেও কি আমাদের একটা ক্ষেত্রফল থাকবে বা একটা ট্রাপিজিয়াম থাকবে, এবং সবগুলোকে যোগ করেই কিন্তু আমরা টোটাল এই ক্ষেত্রফলটা পাবো। তার মানে তুমি যদি কোনোভাবে এই একটা ছোট্ট ক্ষেত্রফলটাকে বাইর করতে পারো, সবগুলোকে তখন যোগ করে দিয়ে তুমি এরিয়া বা টোটাল ক্ষেত্রফলটা পেয়ে যাবে। এবং এই সিস্টেমটাকে বলা হয় কি ইন্টিগ্রেশন বা আমাদের ইন্টিগ্রেশন সিস্টেম। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি ধরে নাও এই ক্ষেত্রফলের যে ভূমিটা আছে সেই ভূমিটা হচ্ছে কি? অবশ্যই আয়তন, তাই না? তার মানে আমরা এক্স বরাবর আয়তন দেখতে পাচ্ছি। তো এখান থেকে এখানে যে ভূমিটা আছে, তুমি এই ভূমিটাকে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তন ধরে নাও, এবং এই আয়তনটাকে আমি ডিবি ধরলাম। তার মানে ডিবি মানে হচ্ছে কি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন। এবং আমাদের এই গ্রাফের উপরের এবং পাশের এই সাইডটা যে আছে, এটা কি অবশ্যই পি বা চাপ হিসেবে কাজ করবে। তার মানে তুমি যদি চাপের সাথে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তন বা আয়তনের পরিবর্তন ডিবিকে গুণ করো, তাহলে কিন্তু এই এরিয়া বা টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে এই ছোট্ট অংশের ক্ষেত্রফল ফেলতে হবে না, আমাদের এখন টোটালটার ক্ষেত্রফল লাগবে। টোটালটার ক্ষেত্রফল করার জন্য আমরা কি করি? আমরা একটা সামেশন চিহ্ন দিই এবং এখানে একটা লিমিট দিই, মানে কোথা থেকে আমি শুরু করব, কোথায় গিয়ে আমি শেষ করব। তাহলে দেখো, আমরা এখানে কোথা থেকে শুরু করব? আমরা অবশ্যই V1 থেকে শুরু করব। তার মানে V1 থেকে অনেকগুলো এরকম ক্ষেত্রফল পাবো V2 পর্যন্ত। প্রত্যেকটা ক্ষেত্রফলকে আমরা যোগ করে আলটিমেটলি টোটাল গ্রাফের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার মানে আমাদের লিমিট শুরু হবে নিচে V1 এবং উপরে লিমিটটা শেষ হবে V2-তে। তার মানে V1 থেকে V2 পর্যন্ত আমরা যতগুলো রেঞ্জ পাবো, প্রত্যেকটা রেঞ্জের ক্ষেত্রফলগুলোকে বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রফলগুলোকে যোগ করে করে একটা সময় টোটাল গ্রাফের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে এটা হচ্ছে আমাদের এরিয়া বের করার সিস্টেম, যদি আমাদের এরকম কার্ভ শেপে দেওয়া থাকে কোনো একটা কৃতকাজকে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে যখন ডিভি নিব, অর্থাৎ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন নিব, ওই অনুসারে আমরা এখানে লিমিট দিব। তার মানে এখানে তুমি চাইলেও P1 P2 এগুলো দিতে পারবে না, তোমাকে V1 এবং V2 এটা দিতে হবে। তো এই তো গেল আমাদের গ্রাফ থেকে কৃতকাজ বের করার সিস্টেম। এগুলোর হিসাব কিভাবে হবে সেগুলো আমরা সব কিছু দেখব। জাস্ট এখানে আমি একটু বলে রাখি, তুমি একদম শুরুতে এতটুকু ক্ষেত্রফল যে বের করবা, এটা অবশ্যই অনেক ক্ষুদ্র হবে, এবং এই ক্ষেত্রফলটাকে আমরা কি লিখেছিলাম? P ইন্টু ডিবি লিখেছিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চাপের সাথে আয়তনের পরিবর্তন গুণ আছে। তো এটাকে আমরা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ বা ডিডব্লিউ হিসেবে প্রকাশ করতে পারি। আর তুমি যখন সম্পূর্ণ কাজ বের করতে যাবে এই সিস্টেমের, তখন সেটা হবে কি সামেশন অফ P ইন্টু ডিবি, যেখানে V1 হচ্ছে আপার লিমিট মানে লোয়ার লিমিট, আর V2 হচ্ছে কি আপার লিমিট হবে। তাহলে V1 থেকে V2 পর্যন্ত আমি যখন ইন্টিগ্রেশন করব, তখন তাকে এরকম লিমিটের মাধ্যমে লিখব। লিমিট মানে হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখব। এখন তুমি যদি V1 আর V2 এর মানটা না জানো, তাহলে কিন্তু আমরা এই ক্যালকুলাসের ইকুয়েশনটা সলভ করতে পারবো না বা এরিয়া বের করতে পারবো না। তাই তোমাকে যদি কোনো একটা গ্রাফ থেকে কৃতকাজ বের করতে বলা হয়, তাহলে তোমাকে অবশ্যই একদম শুরুতে আয়তন কত ছিল, একদম শেষে আয়তন কত হয়েছে, এই দুইটা জানতে হবে। তা না জানা পর্যন্ত তুমি কখনোই গ্রাফ থেকে ক্ষেত্রফল বের করে টোটাল সিস্টেমের কৃতকাজ বের করতে পারবে না। এবার আমরা আরও দুটো ভিন্নধর্মী গ্রাফ দেখি। দেখো, প্রথম গ্রাফের, আচ্ছা এটা আসলে কিছু জিনিস কেটে গেছে, তো এই দুটা গ্রাফই আসলে পিভি গ্রাফ। আচ্ছা আমি এটাকে একটু শর্টে লিখি, তাহলে বুঝতে পারবে। ওকে, তো দেখো প্রথম গ্রাফটা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর আগের মতোই ভলিউম আছে, ওয়াই অক্ষ বরাবর আগের মতোই চাপ আছে, বাট এখানে সময়ের সাথে সাথে আমাদের ভলিউম বা আয়তন যত বাড়ছে, চাপের মানটাও কি বাড়ছে। এটা হবে এক্সপানশন, আর এটা হবে পজিটিভ, আর এটা হচ্ছে কম্প্রেশন, আর এটা হবে হচ্ছে নেগেটিভ। তাহলে বিষয়টা কীরকম? বিষয়টা হচ্ছে, যদি কোনো একটা সিস্টেমে আয়তন বাড়ার সাথে সাথে চাপের মানটা বাড়ে, তাহলে ওই সিস্টেমে যে কাজটা হবে কৃতকাজ বা থার্মোডাইনামিক ওয়ার্ক বা তাপ গতিবিদ্যার যে কাজ, সেটা অবশ্যই ধনাত্মক হবে। আর কোনো একটা সিস্টেমে যদি আয়তন বাড়ার সাথে সাথে চাপের মানটা কমে যায়, তখন ওই সিস্টেমের যে কাজটা হবে সেটাকে আমরা ঋণাত্মক কাজ বলতে পারি।
তো এই ধনাত্মক আর ঋণাত্মক কাজের কন্ডিশনটা কি? কন্ডিশনটা খুবই ইজি। যখন কোনো একটা সিস্টেমে একদম ইনিশিয়াল আয়তন, ইনিশিয়াল মানে হচ্ছে একদম শুরুতে আয়তন, এটা যদি ছোট হয় শেষের আয়তনের চেয়ে, মানে ফাইনাল আয়তনের চেয়ে, তখন এই সিস্টেমের কৃতকাজ হবে ধনাত্মক। তখন আমাদের পিভি গ্রাফটা এরকম দেখাবে। দ্যাট মিন্স আমাদের পিভি গ্রাফটা এরকম একটা কি বলবো, লিনিয়ার বা বলা যায় সরলরৈখিক সম্পর্ক দেখাবে। আচ্ছা, এটা এক্সপানশন মুছে দিয়েছি, ওকে। আর যদি কোনো একটা সিস্টেমে কৃতকাজটা নেগেটিভ হয়, এর মানে হচ্ছে সিস্টেমের আদি আয়তনটা অবশ্যই বড় হবে সিস্টেমের শেষ আয়তনের চেয়ে। তার মানে কোনো একটা সিস্টেম তুমি যদি তাপ অ্যাপ্লাই করো, তাহলে তাপ অ্যাপ্লাই করার আগে যে আয়তনটা থাকবে সেটা বড় হবে তাপ অ্যাপ্লাই করার পর। তো ওই ধরনের সিস্টেমের কাজ হচ্ছে ঋণাত্মক কাজ। এবং এই ধরনের সিস্টেমের পিভি গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম। দ্যাট মিন্স এখানে ভি বা আয়তন বাড়ার সাথে সাথে আমাদের চাপের মানটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে একই হারে তারা বাড়ছে না। তো এই ধরনের গ্রাফটা আমাদের নির্দেশ করে যে আমাদের ওয়ার্ক ডান বা কাজের পরিমাণটা নেগেটিভ বা ঋণাত্মক হয়েছে। যেমন আমি যদি 2 নম্বর গ্রাফের মতো করে আমাদের এই গ্রাফটাকে দেখি, তাহলে দেখো এখানে কিন্তু সেম ফিগারটা দেখা যাচ্ছে। তার মানে আমরা এতক্ষণ যে হিসাবটা করেছি 2 নম্বর গ্রাফের জন্য, যে টোটাল ওয়ার্ক বা বলা যায় কৃতকাজ বের করেছি, এটা অবশ্যই নেগেটিভ বা ঋণাত্মক কৃতকাজ নির্দেশ করবে। তারপর আরেকটা বিষয় আছে, আমি একটু বলতে ভুলে গেছি। 2 নম্বর গ্রাফটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এই যে এখানে পি দিয়েছি, দেখো সূত্রের মধ্যে এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে। এই পি এর মানটা আসলে কোনটা? এটা কি P1 নাকি P2? সত্যি কথা বলতে এই পি এর মানটা হচ্ছে আসলে তুমি যেই পয়েন্টের জন্য এই ছোট্ট এরিয়াটা নিয়েছো, খেয়াল করো। আমি যদি এই জায়গাটার কথা বলি, ধরো এটার নাম আমি দিলাম হচ্ছে সি। তাহলে সি বিন্দুতে তুমি যদি দেখো, তাহলে সি বিন্দু বরাবর একটা ক্ষেত্রফল নিচে নেমে গেছে। তুমি ধরো ওই ক্ষেত্রফলটা হচ্ছে এটা, আমি এটাকে জাস্ট জুম করেছি, এবং ওই ক্ষেত্রফলটার সি বিন্দুতে যে চাপের মানটা আছে, দ্যাট মিনস তুমি ধরো সি বিন্দুতে চাপ হচ্ছে এটা। আচ্ছা, এটা ঠিকমতো হয়নি যদিও। তো তুমি ধরে নাও যে সি বিন্দুতে কোনো একটা চাপ এখানে কাজ করছে, ওই চাপটা হচ্ছে আমাদের পি হবে। তার মানে আমি যদি তোমাকে একটু দেখাই, ঠিক সি বরাবর আমি যদি ডট ডট লাইন টানি, তাহলে সেটা হয়তো এখানে কাজ করবে। তার মানে আমি P2টা মুছে দিচ্ছি। এবার দেখো, তো তুমি ধরো সি বিন্দু বরাবর এখানে একটা চাপ কাজ করছে পি। তো ওই পি এর মানটা আমরা জাস্ট এই সূত্রের মধ্যে বসাবো, অন্য কোনো পি এর মান কিন্তু বসাবো না। আর তুমি ধরে নাও বি বিন্দুতে যখন আমাদের গ্রাফটা গেছে, তখন আমাদের সর্বনিম্ন চাপ হয়েছে P2। এটা জাস্ট আমি একটু লিখলাম তোমাদের বোঝানোর জন্য, এটা আর লাগবে না। তার মানে পি এর যে পরিচয়টা, সেটা হচ্ছে তুমি যেই ক্ষুদ্রতি ক্ষুদ্র ক্ষেত্রফল নিয়ে কাজ করবে, ওই ক্ষুদ্রতি ক্ষুদ্র ক্ষেত্রফলের একদম মাথা বা বলা যায় একদম হেড যেই চাপের অংশে থাকবে, ওই চাপটাই হচ্ছে আমাদের পি। এবার তোমাদের আরেকটা কনফিউশন ঠিক করে দিই, সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু দুইটা গ্রাফ দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। কাজের পরিমাণটা কি? সবসময় পিভি গ্রাফের মধ্যে কাজের পরিমাণটা হচ্ছে ওই গ্রাফের ক্ষেত্রফল। তাহলে আমি প্রথম ছবির ক্ষেত্রফলটা যদি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমরা হয়তো ধরতে পারবে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে আসলে এটা। আমি জাস্ট একটু মার্ক করে দিচ্ছি, তুমি একটু বুঝে নাও যে এই জিনিসটা হচ্ছে আমাদের পিভি গ্রাফের ক্ষেত্রফল। তার মানে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে চাপের যদি পরিবর্তন হয়, তাহলে তাদের মধ্যকার যে ক্ষেত্রফলটা, সেটাই হচ্ছে আমাদের কৃতকাজ হিসেবে কাজ করবে তাপগতিবিদ্যায়। এবং পরবর্তী গ্রাফটা যদি তুমি দেখো, এখানে ক্ষেত্রফল তাহলে কতটুকু ছিল? অবশ্যই এই বাউন্ডারি বরাবর আমাদের ক্ষেত্রফল ছিল। আছে, এটা একটু মুছে দিই। জাস্ট আমি তোমাকে ডিনোট করে দিচ্ছি যে ক্ষেত্রফলটা যদি না বের করতে পারো দুটো গ্রাফের থেকে, সেজন্য আমি তোমাকে সাহায্য করছি যাতে তোমরা ক্ষেত্রফলটা ধরতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এবং এই ক্ষেত্রফলটা যদি বের করো, তাহলে তুমি কৃতকাজ পাবে, যেটা হচ্ছে ঋণাত্মক কাজ। আর প্রথম গ্রাফের যদি ক্ষেত্রফলটা বের করো, তাহলে তোমরা একটা ধনাত্মক কাজ দেখতে পাবে। এখন এখানে সমীকরণে আরেকটা বিষয় তোমাকে দেখাই, সেটা হচ্ছে আমরা কৃতকাজ পেয়েছি, তাই না? এরকম একটা কার্ভ শেপযুক্ত গ্রাফের জন্য কৃতকাজ বা টোটাল কাজ W V1 থেকে শুরু করে, মানে ইনিশিয়াল আয়তন থেকে শুরু করে ফাইনাল আয়তন ইন্টু পি ইন্টু ডিভি। এখন যদি কোনো কারণে তুমি এই আয়তনের রেঞ্জটা না জানো, রেঞ্জ মানে হচ্ছে কি, তুমি যদি এখানে V1 এবং V2 এর মানটা যদি না জানো, তখন কি ঘটবে? তখনও তুমি কিন্তু কৃতকাজ বের করতে পারবে। কিভাবে? তখন তোমার কৃতকাজটা বের করতে হবে এই পিটাকে অন্য কোনোভাবে তাপমাত্রায় কনভার্ট করে। দ্যাট মিনস তুমি যদি ধরো পি হচ্ছে আমাদের চাপ, এবং আমি ধরে নিলাম চাপকে আমরা ধরো এ ইন্টু টি, এ হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট ধরতে পারো 1 2 3 4, এবং টি হচ্ছে তাপমাত্রা। এটা দ্বারা যদি কনভার্ট করি, এবং আমরা যদি তাপমাত্রার রেঞ্জটা জানি, ধরো আদি তাপমাত্রা এবং শেষ তাপমাত্রা যদি জানি, তারপরেও কিন্তু আমরা এটাকে হিসাব করে কৃতকাজ বের করতে পারবো। তাই আমরা কৃতকাজ বের করতে গেলে সবসময় যে কি বলবো,
আয়তনের রেঞ্জটা লাগবে তা না, আমরা ইচ্ছে করলে তাপমাত্রার রেঞ্জ দিয়েও করতে পারি। আচ্ছা, আমার মনে হয় এখানে একটু মিস্টেক হয়েছে। আসলে আমাদের পি যা আছে তাই থাকুক, সমস্যা নেই, আমাদের তো ভি নিয়ে সমস্যা, তাই না? অর্থাৎ তুমি চাইলে এখানে অন্যভাবে করতে পারো। দ্যাট মিনস তোমাদের হাতে যদি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে কোনো সম্পর্ক থাকে, জাস্ট আমি একটু লিখে দিই। ধরো তোমার এখানে তাপমাত্রা টি হচ্ছে কতের কথা এ ইন্টু ভি, যদি এরকমও থাকে তাহলেও কিন্তু তুমি ফাইনালি এই ভিটাকে ডিফারেন্সিয়েশন করতে পারো, তখন ডিটি ইজ ইকুয়াল টু ডিভি, এরকম একটা কন্ডিশন তৈরি হবে। তো সেক্ষেত্রে তোমার এই জায়গাটাতে ডিটির সাথে অনেক কিছু চলে আসবে, তো ওগুলো আর আমি আর লিখলাম না, জাস্ট তোমাকে একটু বলছি। সেটা হচ্ছে তুমি চাইলে এখানে ডিটি ইউজ করো, কিন্তু তাপমাত্রা রেঞ্জের মাধ্যমে হিসাবটা করতে পারো। আচ্ছা, আমি তোমাকে ফাইনালি ক্লিয়ারভাবে বলেই দিই যে বিষয়টা আসলে কীভাবে সম্ভব। বিষয়টা এভাবে সম্ভব যে তুমি ধরে নাও তোমার এখন ডিবিটাকে চেঞ্জ করতে হবে, আর তুমি তাপমাত্রা রেঞ্জ জানো, তার মানে তুমি এখানে T1 থেকে T2 পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। পি নিয়েও কোনো চিন্তা নেই, চিন্তা হচ্ছে ডিবি নিয়ে। তাহলে আমি যদি এই ডিবিটাকে কোনোভাবে কনভার্ট করতে পারি তাপমাত্রা ডিটিতে, তাহলে কেমন হবে? যেমন আমরা একটা সূত্র জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন এখান থেকে আমি যদি শুধুমাত্র টিটাকে সাথে রাখি, দ্যাট মিনস ভিটাকে যদি আলাদা করি, তাহলে আমি কী পাবো? এনআরটি ডিভাইড বাই পি পাবো। এবার তুমি যদি উভয় পক্ষ অন্তরীকরণ করো, মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি এই প্রান্তে পাবে হচ্ছে ডিভি, আর অপর প্রান্তে কিছু একটা পাবে, তারপর একটা ডিটি পাবে, তাই না? আমি ধরে নিলাম এই কিছু একটা হচ্ছে এ, কথার কথা ধরে না, আমি এখানে হিসাবটা করলাম না, তোমরা হিসাবটা করতে পারো। তাহলে আমি যে এখানে এ পেলাম, এর মান কিছু একটা হবে, তাহলে আমি ডিবিকে এখন কনভার্ট করতে পেরেছি এ ইন্টু ডিটিতে। তার মানে ওই জায়গাটাতে আমরা ডিবির বদলে এ ইন্টু ডিটি বসাতে পারবো। ঠিক ওই মুহূর্তটাতে আমরা চাইলে তাপমাত্রা T1 এবং T2 এদেরকে কাজে লাগিয়ে কৃত কাজটা বের করতে পারবো। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যদি কখনো তুমি কোনো একটা সিস্টেমের আদি আয়তন শেষ আয়তন না জানো, বাট ওই সিস্টেমের আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা যদি জানো, এবং ওই সিস্টেমের ডিবিকে যদি তুমি কোনোভাবে ডিটিতে কনভার্ট করতে পারো, তবে তুমি ওই সিস্টেমের কৃতকাজ পেয়ে যাবে, অর্থাৎ টোটাল কৃতকাজ হিসাব করতে পারবে, তোমার আর কোনো টেনশনের থাকবে না। তো এতটুকুই কনসেপ্ট ছিল তোমাদের গ্রাফ থেকে কৃতকাজ বের করার ক্ষেত্রে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, সেটা হচ্ছে গ্যাস কর্তৃক কৃতকাজ। অর্থাৎ তুমি একটা সিলিন্ডারের মধ্যে যদি গ্যাস ঢোকাও, এই গ্যাসটা কী পরিমাণ কৃতকাজ করবে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো এই পরিমাণ কাজটা আমি যদি দেখতে চাই, তাহলে আমরা একটা অ্যানিমেশন প্রথমে দেখে ফেলি। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা সিলিন্ডার দেওয়া আছে এবং সিলিন্ডারের ভিতরে কিছু পরিমাণ গ্যাস আছে, এবং আমরা যদি এই সিলিন্ডারের ভিতরে তাপমাত্রা বাড়াই, তাহলে আমাদের অবশ্যই ভেতরে থাকা অণুপরমাণুগুলো, যেগুলো গ্যাসের অণুপরমাণু, তারা ধাক্কা দেবে আমাদের এই সিলিন্ডারের মধ্যে থাকা ঢাকনাটাকে, এবং এই ঢাকনাটা বা পিস্টনটা ধরা যে হচ্ছে ফ্রিকশনলেস বা ঘর্ষণবিহীন। তাই যখন আমরা এখানে তাপমাত্রা বাড়াবো, মানে তাপ বাড়াবো, তখন এ ধাক্কা দিয়ে, অর্থাৎ গ্যাসের অণুগুলো ধাক্কা দিয়ে আমাদের এই ঢাকনাটাকে উপরে উঠিয়ে দিবে। আর যখন আমি তাপ কমাবো এই গ্যাসের, তখন আমাদের অণুগুলোর ছোটাছুটি কমে যাবে বা ভেতরে অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, তখন ঢাকনাটা আবার নিচে নেমে আসবে। তার মানে এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে একটা চাপ কাজ করবে ঢাকনার উপর, এবং গ্যাসের অণুটাকে তুমি যখন উত্তপ্ত করবে, তখন অবশ্যই গ্যাসের অণুগুলো কিছু পরিমাণ কাজ করবে। কিভাবে কাজটা করবে? আমি যদি বলি যে গ্যাসের অণুগুলোর মধ্যে এখন পি পরিমাণ চাপ কাজ করছে, অর্থাৎ তারা পি পরিমাণ চাপ দিয়ে এই ঢাকনাটাকে উপরে উঠিয়ে ফেলছে। তো সেক্ষেত্রে আমরা টোটাল ঢাকনাটার যে এরিয়া বা ক্ষেত্রফল সেটা দেখতে পাচ্ছি এ। তো সেক্ষেত্রে আমি যদি তোমাকে এই রেঞ্জটা দেখাই, ধরো আমাদের একদম শুরুতে ঢাকনাটা ছিল এই পজিশনে, এ না দিয়ে আমি এক্স পজিশন দিই, তারপর আমাদের ঢাকনাটা চলে এসেছে ওয়াই পজিশনে যখন আমি গ্যাসের তাপমাত্রা বাড়িয়েছি। তাহলে এক্স থেকে ওয়াই পর্যন্ত আমাদের অবশ্যই একটা সরণ হবে। আচ্ছা, আমি এদেরকে একটু অন্য নাম দিই। ধরো এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। তাহলে কিউ থেকে পিতে যখন ঢাকনাটা সরে যাবে, তখন অবশ্যই আমাদের একটা সরণ হবে। তুমি ধরো এই সরণের পরিমাণটা হচ্ছে এক্স, তাহলে এক্স পরিমাণ সরণ আমাদের এখানে হলো, এবং এতটুকু সরণ হওয়ার কারণ হচ্ছে আমাদের গ্যাসটা একটা নির্দিষ্ট বল দ্বারা এই ঢাকনাটাকে, মানে কি বলবো, যে ধাক্কা দিচ্ছে, এবং এই বলের মানটা কি, তুমি ধরে নাও এই বলের মানটা হচ্ছে এফ, এবং আমরা বাইরে যে এফটা দেখতে পাচ্ছি, তুমি এটাকে এফ প্রাইম ধরতে পারো, কোনো সমস্যা নেই, নাইলে আমরা এটাকেও এফ প্রাইম ধরতে পারি। তার মানে এফ প্রাইম পরিমাণ বল প্রয়োগ করছে গ্যাসটা ঢাকনার উপর। তাই যদি হয়ে থাকে, আমাদের এই এফ পরিমাণ, মানে এফ প্রাইম পরিমাণ বল প্রয়োগ করাতে যেই সরণটা হলো সেটা হচ্ছে পি কিউ অথবা এক্স। তাই আমি এখানে যে কাজ বলতে পারি সেই কাজের পরিমাণটা কী হবে, খেয়াল করে দেখো, আমরা যেখানে এক্স পরিমাণ সরণ ঘটিয়েছি, এই এক্সের মানটা কিন্তু অনেক ক্ষুদ্র, তাই না? কারণ টোটাল সিলিন্ডারটা যদি অনেক লম্বা হয়, তার মানে এই এতটুকু মান হবে আমাদের অতি ক্ষুদ্র, যেটাকে আমরা এক্স না ধরে ডিএক্স ধরতে পারি।
তো এখন আমরা যদি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ বের করতে চাই, তাহলে আমাদের কাজের মান কি হবে? কাজটা হবে অবশ্যই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ বা ডিডব্লিউ। তার মানে ডিডব্লিউ মান হবে হচ্ছে আমাদের অ্যাপ্লাই করা ফোর্স বা বল ইন্টু সরণটা হচ্ছে কি ডিএক্স পরিমাণে। তাহলে এটা আমরা কি জন্য পেলাম? এটা আমরা পেলাম যখন আমাদের কিউ থেকে পি পর্যন্ত সরণ ঘটায় ঢাকনাটা ভেতরে গ্যাসের তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে যে বলটা কাজ করবে সেটা অবশ্যই এ প্রাইম। এবং এ প্রাইম বলটা যখন কাজ করবে ঠিক বাইরের দিকে আমাদের এয়ার বা বাতাস যদি থাকে, সে আবার এক্সট্রা এয়ার ফোর্স প্রয়োগ করবে, বা বলা যায় বায়ুমণ্ডলীয় যে চাপটা আছে বা বলটা আছে সেটা প্রয়োগ করবে। তার মানে এখানে এফটাকে তুমি ধরে নিতে পারো বিপরীত বল, যেটা কাজ করছে এ প্রাইমের বিপরীতে। এবং এই এফের মানটা যদি শূন্য হয়ে যায় কখনো, তাহলে আমি কখনোই এখান থেকে কৃত কাজটা বের করতে পারবো না। কারণ আমি বলেছিলাম তোমরা যখন কাজ বের করবে তখন যে বলটা অ্যাপ্লাই করেছো সেই বলের বিপরীতে অবশ্যই একটা বল থাকতে হবে। তার মানে আমরা গ্যাসের অণুগুলোর মাধ্যমে এ প্রাইম বল প্রয়োগ করেছি এবং তার বিপরীতে অবশ্যই আমাদের এয়ার ফোর্স বা এফ বলটা কাজ করবে। তো এখন আমরা এটাকে একটু বিশ্লেষণ করি। যেখানে চাপ কাজ করবে সেখানে কিন্তু বলও কাজ করে, তাই না? তার মানে আমরা এখানে একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে চাপ ইজ ইকুয়াল টু বল ডিভাইড বাই ক্ষেত্রফল। এবং আমরা যেহেতু গ্যাসের তাপমাত্রা বাড়িয়েছি, তাই গ্যাসের অণুগুলোই এখানে চাপ প্রয়োগ করছে এবং একই সাথে বল প্রয়োগ করছে, এবং সেই বলটা হচ্ছে কি এ প্রাইম। তাহলে এ প্রাইম হচ্ছে গ্যাসের অণু কর্তৃক যে বলটা সেটা, এবং পি হচ্ছে কি গ্যাসের অণুগুলো যে চাপ প্রয়োগ করছে সেটা। তো এই যে ভেতরে পিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের চাপ। তো এখান থেকে আমরা একটা সূত্র বানাতে পারি, সেটা হচ্ছে গ্যাসের অণুগুলো যে বল প্রয়োগ করছে পিস্টনে বা ঢাকনার মধ্যে, সেই বলের মানটা হচ্ছে চাপ গুণন ক্ষেত্রফল। এবং ক্ষেত্রফলটা বলতে আমরা অবশ্যই এই পিস্টনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বুঝবো। দ্যাট মিনস এই ক্ষেত্রফলটা কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফলের মতো, তাই না? তুমি যদি দেখো তাহলে আমরা লিখতে পারি পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে আমাদের এই পিস্টনের কি বলবো যে ব্যাসার্ধ। তাহলে পিস্টনের ক্ষেত্রফলটা মোটামুটি ব্যাসার্ধ যদি ধরি, তাহলে এই ব্যাসার্ধটা তোমরা দেখতে পাচ্ছ এতটুকু হবে। জাস্ট একটা হিসাব আমরা রাখলাম এখানে আর। তো আরটা এমন লাগবে না আমাদের, বাট তো আমি এখানে বের করে রাখছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখন আমরা এই প্রাইমের মানটা এখানে বসাই, তাহলে আমরা ডিডব্লিউ পরিমাণ অতি ক্ষুদ্র কাজ পাবো, যেটা হচ্ছে গ্যাস কর্তৃক কৃত কাজ। তার মানে গ্যাসের তাপমাত্রা যদি গ্যাসের তাপ যদি আমি বাড়াই, তাহলে পিস্টনটা যখন বাইরের দিকে একটা প্রেশার ক্রিয়েট করবে, তখন সেই সময় আমি বলবো গ্যাসটা আসলে এখানে কিছু পরিমাণ কাজ করেছে। আর যদি আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করে ঢাকনাটাকে নিচে নামিয়ে ফেলি, তখন আমরা বলবো পরিবেশ এখানে কিছু কাজ করেছে। এবং এখানে কৃতকাজ আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে গ্যাস কর্তৃক কৃতকাজ, আর একটা হচ্ছে পরিবেশ কর্তৃক কৃতকাজ। যখন আমি গ্যাসের তাপমাত্রা বাড়াবো, তখন ওই গ্যাসের অণুগুলো ধাক্কা দিয়ে আমাদের পিস্টনটাকে এদিকে সরিয়ে ফেলবে। তাহলে পিস্টনটা যখন আমাদের বাইরের দিকে সরে আসবে, তখন এটাকে আমি বলবো কি গ্যাস কর্তৃক কৃত কাজ। বাট যখন আমাদের বাইরের বাতাসের যে ফোর্স বা বলা যায় বল, সেটা যদি ধাক্কা দিয়ে পিস্টনটাকে একদম সামনের দিকে এভাবে নিয়ে যায়, তখন আমরা বলবো পরিবেশ কর্তৃক কৃত কাজ। তার মানে দুই ধরনের কাজই এখানে কাজ করবে, বাট আমরা এখানে শুধুমাত্র এক ধরনের কাজ নিয়ে দেখছি, সেটা হচ্ছে গ্যাস কর্তৃক কৃত কাজ। আর আমরা তখনই গ্যাস কর্তৃক কৃত কাজ পাবো যখন আমি ভেতরে থাকা গ্যাসটাকে তাপশক্তি দিব বা হিট দিব। তাহলে আমাদের ডিডব্লিউ যেটা, এটার মানটা আমরা খুব দ্রুত লিখে ফেলি। ডিডব্লিউ এর মানটা কী হবে? পি ইন্টু এ ইন্টু ডিএক্স। তো এতটুকু পরিমাণ আমাদের এখানে হবে। এখন খেয়াল করে দেখো তো, আমাদের এখানে এ ইন্টু ডিএক্স এটা আসলে কি বোঝায়? সেটা বোঝানোর জন্য আমি তোমাকে আরেকটা ছবি দেখাচ্ছি। খেয়াল করো, আমাদের এখানে পাশাপাশি দুইটা সিলিন্ডার আছে। তো তুমি ধরে নাও আমাদের এটা হচ্ছে একটা সিলিন্ডারের ভিতরে গ্যাসের আয়তন, এটা হচ্ছে সেম সিলিন্ডারের ভিতরে গ্যাসের আয়তন। তার মানে আয়তনটা হচ্ছে কমেছে কিংবা বেড়েছে। তো তুমি একটু উল্টোভাবে ধরে নাও। তো তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, আর এটাকে ধরে নাও তুমি সেকেন্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে আমাদের গ্যাসের ভিতরে তাপ ছিল না, সেকেন্ড কন্ডিশনে আমি গ্যাসের ভিতরে তাপ দিয়েছি। তাপ দিলে কি হয়েছে, আমাদের পিস্টনটা জাস্ট উপরে উঠেছে বা ঢাকনাটা উপরে উঠে গেছে। তো এই যে ঢাকনাটা অতি ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করেছে, এটাকে আমরা ডিএক্স নাম দিয়েছি, আর এখানে এটা ডেলএচ নাম দিয়েছে। ডেলএচ মানে হচ্ছে উচ্চতার যে পরিবর্তন সেটা। এবং এই যে ডিএক্স পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো বা ডিএক্স পরিমাণ যে তার সরণ হলো, এই সরণটা একটা দৈর্ঘ্য হিসেবে কাজ করবে। এবং একই সাথে আমরা যদি এই পিস্টনের ক্ষেত্রফল, দ্যাট মিনস পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা ছিল এ, ওর সাথে যদি এতটুকু সরণকে গুণ করি, তাহলে আমরা এই মাঝখানের অংশটুকুর আয়তন পেয়ে যাব। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশনে আমাদের গ্যাসের আয়তন কম ছিল, সেকেন্ড কন্ডিশনে আমাদের গ্যাসের আয়তনটা বেড়ে গেছে। কতটুকু বেড়েছে? স্রেফ এতটুকু বেড়েছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট কন্ডিশনে
আয়তন ছিল এতটুকু পর্যন্ত, সেকেন্ড কন্ডিশনে সেটা বেড়ে গেছে। তাহলে এই দুটোর মধ্যে যে পার্থক্যটা আমি দেখতে পাবো সেটা আমরা এখানে লিখেছি। তো তুমি এখানে দ্বিতীয় ছবিটাকে প্রথম কন্ডিশন ধরতে পারো আর প্রথম ছবিটাকে দ্বিতীয় কন্ডিশন ধরতে পারো। তো এই বেড়ে যাওয়া যে আয়তনটা সেটা আমরা কি বলবো, ভলিউম চেঞ্জ বা আয়তনের পরিবর্তন, এবং সেটা কতটুকু হবে, অবশ্যই দৈর্ঘ্য গুণন ক্ষেত্রফল, কেননা ডিএলএস হচ্ছে এখানে দৈর্ঘ্য হিসেবে কাজ করবে, বা ডিএলএস এর জায়গায় আমরা ডিএক্স লিখতে পারি, এবং এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল হিসেবে কাজ করবে। তাহলে এরিয়া বা ক্ষেত্রফলের সাথে তুমি যদি দৈর্ঘ্যের পরিবর্তনকে বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যকে যদি গুণ করো, তাহলে তুমি এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনের যে পরিবর্তনটা এটা পেয়ে যাবে। তো আমরা বলতে পারি এ ইন্টু ডিএক্স, যেটা এটা আসলে কি মিন করে, এটা হচ্ছে পি ইন্টু ডেল ভি মিন করে। কেন আমরা এখানে ডেল ভি লিখলাম, কারণ ডেল ভি হচ্ছে কি আয়তনের পরিবর্তন। তাহলে দেখো আমরা এখানে ডেল ভির বদলে কিন্তু ডিভিও লিখতে পারি, কারণ ডিভি লিখলেও আমাদের হবে, কোনো সমস্যা নেই, যেহেতু এটা হচ্ছে একটা ডেরিভেটিভ হিসেবে কাজ করে বা পরিবর্তন হিসেবে কাজ করে। তাহলে আলটিমেটলি আমরা পেলাম যে আমাদের পিস্টনটা যখন ডিএক্স পরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র সরণ তৈরি করে ভেতর থেকে এ প্রাইম পরিমাণ বলের জন্য বা পি পরিমাণ চাপের জন্য, তখন যে কৃতকাজটা করে আমাদের গ্যাসটা সেটা হচ্ছে পি ইন্টু ডিভি। এখন এই কৃতকাজটা শুধুমাত্র কোনখানে করছে, জাস্ট কিউ থেকে পি পর্যন্ত করছে। বাট তুমি যদি চাও যে গ্যাসটা সম্পূর্ণ কৃতকাজ কতটুকু হবে সেটা বের করতে, তাহলে তোমার এখানে একটা ভলিউম বা আয়তনের রেঞ্জ দিতে হবে। কীরকম, যে আমি তোমাকে বলেছিলাম আমরা এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ বের করছি, বাট আমি যদি টোটাল কাজ বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে ডিডব্লিউ ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন তো এক পক্ষে করা যাবে না, দুই পক্ষে করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি ডিডব্লিউকে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি টোটাল কৃতকাজ বা মোট কৃতকাজ পাবে, যার মান হবে সামেশন অফ পি ইন্টু ডিভি। এবং আমাদের এই সামেশনের অবশ্যই কী থাকবে, লিমিট থাকবে। তার মানে তুমি এখানে লিমিটটা ইনক্লুড করে দিতে পারো। লিমিটটা হবে কি, একদম আদি আয়তন, দ্যাট মিনস ভি অফ ওয়ান। ভি ওয়ান মানে হচ্ছে আদি আয়তন ধরে নিতে পারো। আদি আয়তন মানে হচ্ছে কি, আমরা এখানে যদিও ভি এফ দেখিয়েছি, তো তুমি ভি এফটাকে ভি ওয়ান ধরতে পারো আর ভি আইটাকে ভি টু ধরতে পারো। তার মানে ভি ওয়ান হচ্ছে আদি আয়তন, ভি টু হচ্ছে কি শেষ আয়তন। তাহলে আদি আয়তন এবং শেষ আয়তনের যেই লিমিট সেটা উপরে নিচে বসবে এবং পিডিভি হচ্ছে ভিতরে বসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্যাস কর্তৃক কৃতকাজের সমীকরণ। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমরা এই যে বাইরে দেখতে পাচ্ছি বাতাস আছে বা এয়ার আছে, এবং এই বাতাস বা এয়ারের জন্যই কিন্তু গ্যাসটা যখন উত্তপ্ত হবে তখন সে যখন এফ প্রাইম পরিমাণ বল প্রয়োগ করবে তার বিপরীতে এফ পরিমাণ বলটা প্রয়োগ করা হবে বাতাসের মাধ্যমে। বাট যদি আমি সিস্টেমটা টোটালি ভ্যাকিউমে করতাম বা মহাশূন্যে করতাম তখন কি হতো, জাস্ট সিম্পলি তোমরা এই ছবিটা দেখো। ধরো এটা আগের মতোই গ্যাসের সিলিন্ডার এবং এই জায়গাটা হচ্ছে তোমার পিস্টন বা ঢাকনা। তাহলে এই টোটালটা হচ্ছে কি আমাদের ঢাকনা, এই যে এটা হচ্ছে আমাদের ঢাকনা বা পিস্টন। এখন তুমি যদি গ্যাসের তাপমাত্রা না বলে আমি তাপ বলি, তুমি যদি গ্যাসের মধ্যে বাইরে থেকে কোনো একটাভাবে হিট সাপ্লাই করো বা তাপ শক্তি যদি দাও, তাহলে অবশ্যই গ্যাসের অণুগুলো পরস্পর দূরে সরে যাবে, তারা উত্তপ্ত হবে, তারা গতিশক্তি তৈরি করবে, তাদের ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি বেড়ে যাবে। তখন তারা করবে কি, আগের মতো একইভাবে এই পিস্টনটাকে নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করবে এবং চাপ প্রয়োগ করবে। এই বল এবং চাপ যখন প্রয়োগ করছে তার মানে পিস্টনটা অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ সরণ ঘটাবে। ধরো ডিএক্স পরিমাণ সরণ ঘটাবে। ধরো প্রথমে ছিল পিস্টনটা এ বিন্দুতে, এখন পিস্টনটা বি বিন্দুতে চলে আসবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি, অপর প্রান্তটা হচ্ছে ভ্যাকিউম বা বায়ুশূন্য স্থান। আর বায়ুশূন্য স্থানে যেটা হয় সেটা হচ্ছে গ্যাস যখন এফ পরিমাণ বলে ধাক্কা দিবে এই পিস্টনের দেয়ালকে, তখন বিপরীত দিক থেকে এফ অথবা এফ প্রাইম এই বলটা আর আসবে না, কেননা বায়ুশূন্য স্থানে আমরা জানি যে কোনো বিপরীত ফোর্স কাজ করে না। তাই আমি বলতে পারি আমাদের এই জায়গাটাতে এফ প্রাইম যেটা হচ্ছে বিপরীত ফোর্স, এটা শূন্য হয়ে যাবে। বা আমি আগেরটার সাথে রিলেট করি তোমাদেরকে, যে আগেরটাতে আমরা দেখছিলাম গ্যাসের ফোর্স বা বল ছিল হচ্ছে এফ প্রাইম এবং বাতাসের যে ফোর্স বা বল সেটা ছিল এফ। তো এখন যদি বাতাসই না থাকে, ভ্যাকিউম থাকে, তাহলে এফ এর মানটা হচ্ছে শূন্য বা বিপরীত দিকে প্রয়োগকৃত বলের মানটা শূন্য। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে সামান্য পরিমাণ হিট যদি আমি দিই তাহলে এখানে শুধুমাত্র ডিএক্স পরিমাণই তার সরণ হবে না, তার সরণটা মোটামুটি ইনফিনিটি পর্যন্ত হবে। যেহেতু ভ্যাকিউম, তার মানে এই ঢাকনাটা বা এই পিস্টনটা অনেক দূরে বা অসীম দূরত্ব পর্যন্ত সরণ ঘটাবে। তার মানে এটা আমাদের কৃতকাজ হবে না। তাই মনে রাখবে, গ্যাস কর্তৃক কৃতকাজ হওয়ার মেইন শর্তটা হচ্ছে কি, তোমার গ্যাসের মধ্যে যে চাপটা বা যেই বলটা প্রয়োগ করছে সে পিস্টনের উপর, ঠিক তার বিপরীতমুখী একটা বল বাইরে থেকে প্রয়োগ করতে হবে। এবং এই দুটো বল যে সমান হবে এমন কথা না, এই দুটো বল সমানও হতে পারে অথবা অসমানও হতে পারে। বাট মোস্ট অফ দ্য কেসে আমরা যখন তাপগতিবিদ্যা পড়ব তখন এই দুইটা বলকে অসমান বলবো। এখন তোমাকে একটু সিস্টেমটা ভেঙে দিই মানে হচ্ছে ভেঙে বোঝাই। ধরো
তুমি গ্যাস কর্তৃক একটা বল তৈরি করেছো, সেটা হচ্ছে এফ প্রাইম, এবং এটা দিয়ে তোমাকে পিস্টনে ধাক্কা মারতে হচ্ছে, মানে গ্যাসটা হচ্ছে ধাক্কা মারছে। এবং বাইরে থেকে কোনো একটা বল এফ, সেটা আবার পরিবেশের বল অর্থাৎ বাতাসের বল, সেটা আবার পিস্টনকে উল্টো দিকে ধাক্কা মারছে। যখন তোমার এই দুটো সমান হবে তখন কিন্তু পিস্টনটা নড়বে না, এবং ওই মুহূর্তে কিন্তু আমি বলতে পারি কোনো কৃতকাজ হবে না। তার মানে এটা একটা কন্ডিশন, যখন এফ প্রাইম এবং এফ সমান হবে তখন আমি বলতে পারি কোনো কৃতকাজ হবে না। কেন হবে না? কারণ দুটো বলই সমান, দুটো বলই যাচ্ছে পিস্টনটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফিক্সড রাখতে, তাহলে পিস্টনের সেক্ষেত্রে কোনো সরণ হবে না। দ্যাট মিন্স তখন ডিএক্স এর মান 0 হয়ে যাবে বা সরণ শূন্য হয়ে যাবে। আর সরণ যদি শূন্য হয় তাহলে কিন্তু কাজ করা হবে না। এখন এফ প্রাইমের মানটা যদি গ্রেটার দেন অ্যাপ হয়, তার মানে তখন কি হবে? আমি বলতে পারি তখন ভেতরে থাকে গ্যাসগুলো ধাক্কা মেরে পিস্টনটাকে সামনে নিয়ে যাবে বা পিস্টনের কিছু পরিমাণ সরণ ঘটাবে। এক্ষেত্রে এই কাজটাকে বলা হয় গ্যাস কর্তৃক কৃতকাজ। তাহলে এখানে গ্যাস কর্তৃক কৃতকাজটাই হচ্ছে কি এই কন্ডিশন। তো যখন গ্যাসের চাপ বা গ্যাসের যে বল আছে সেটা বাহ্যিক যে বল আছে বা পরিবেশের যে বল আছে তার চেয়ে যদি বেশি হয় তাহলে আমরা বলবো ও ক্ষেত্রে গ্যাস কর্তৃক কৃতকাজ হয়েছে। এবং যদি কখনো এফ প্রাইম স্মলার দেন এফ হয় তখন কি ঘটবে? তখন কিন্তু পিস্টনটা আর বাইরে যাবে না, পিস্টনটা তখন ভেতর দিকে আবার চলে আসবে। কেননা ভেতরে গ্যাস যে পরিমাণ বলে তাকে ঠেলছে তার চেয়ে বেশি পরিমাণ বলে বাইরের বাতাস তাকে ঠেলছে, তখন পিস্টনের যেই ডিরেকশন সেটা কিন্তু জাস্ট পেছনে চলে আসবে। তার মানে তার সরণটা ঘটবে হচ্ছে পেছনের দিকে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যে কাজের কথা বলি সেটা হচ্ছে পরিবেশ কর্তৃক কৃতকাজ। কেননা বাতাস যেহেতু তাকে ধাক্কা মেরেছে এখন, আচ্ছা কর্তৃক, আমার মনে হয় বানান ভুল হয়েছে, ওকে ঠিক আছে এবার, তাহলে পরিবেশ কর্তৃক কৃতকাজ হবে এটা। এবং এই দুইটা বিষয় নিয়ে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র যখন পড়ব তখন ডিটেলসে জানবো। জাস্ট এখানে একটা ছোট্ট আইডিয়া দিলাম যে ভেতরে এবং বাইরের যে চাপটা আছে সে চাপের পরিবর্তনটা কিভাবে কাজ করে। এবার আরেকটা বিষয় দেখো, আমরা আগের স্লাইডে একটু ফিরে যাই। আমরা এখানে দেখেছিলাম যে একটা সম্পর্ক, এটাকে আমি যদি 1 নং ইকুয়েশন দিই, এই 1 নং ইকুয়েশনের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখতে পেয়েছিলাম যে অতি ক্ষুদ্র কাজ ডিডব্লিউ ইজ ইকুয়াল টু চাপ গুণন ক্ষেত্রফল গুণন ডিএক্স, যেখানে পি ছিল গ্যাস কর্তৃক চাপ, এ ছিল পিস্টনের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া, আর ডিএক্স ছিল কি অতি ক্ষুদ্র সরণ। তো এখন আমরা এই 1 নং সমীকরণটাকে পরের স্লাইডে লিখি। যদি আমি এখানে 1 নং সমীকরণটা লিখি তাহলে কেমন হবে? ডিডব্লিউ অতি ক্ষুদ্র কাজ ইজ ইকুয়াল টু পি, তারপর ছিল হচ্ছে এ, তারপর ছিল ডিএক্স। এখন দেখো তো এ যেটা, তার মানটা আসলে কেমন ছিল? আমরা দেখেছিলাম এ ছিল হচ্ছে আমাদের সেই ডিস্ক বা পিস্টনের বৃত্তাকার পিস্টনের ক্ষেত্রফল, এবং এটা ছিল কি পাই আর স্কয়ার, তাই না? তার মানে আমরা এখানে মানটা বসিয়ে দিতে পারি ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু এ মানে হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু ডিএক্স, এই মানটা আমরা বসিয়ে দিতে পারি। তো এখন আমি যদি এখান থেকে কাজটা বের করতে চাই, আমি যদি ইন্টিগ্রেশন করি উভয় পক্ষে, তাহলে খেয়াল করে দেখো আমাদের এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেই ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা থাকবে সেটা কি হবে? যখন আমরা ডিএক্স দেখতে পাচ্ছি এখানে, তার মানে ঊর্ধ্বসীমা হবে আমাদের আদি সরণ, নিম্নসীমা হবে আমাদের শেষ সরণ। তার মানে ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা বলতে আমি এখানে বোঝাচ্ছি যে প্রথমে কতটুকু সরণ হয়েছে সেটাকে আমি x1 ধরলাম, এবং তারপরে কতটুকু সরণ হয়েছে সেটাকে আমি x2 ধরলাম। তো এভাবে আমরা এটা সূত্রটা ইউজ করতে পারি। আবার তুমি এখানে আরেকটা মডিফাই করতে পারো, সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা একটু কমপ্লিট করে দিই। ওকে, তো এটা যদি আমি কমপ্লিট করি তাহলে দেখো আমাদের ওই পাশে আসবে হচ্ছে ডব্লিউ, আর এই পাশে দেখো শুধুমাত্র ডিএক্স এর সাথে এটা কাজ করবে। তার মানে চাপ, তারপর হচ্ছে পাইয়ের মান, তারপর হচ্ছে আর স্কয়ার, এরা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। আর নিচে হবে হচ্ছে আমাদের আদি সরণ, উপরে হবে কি আমাদের শেষ সরণ, এবং মাঝখানে হবে কি শুধুমাত্র ডিএক্স, এতটুকু। এখন তোমরা x1 আর x2 কীভাবে বের করবে সেটা একটু ধরিয়ে দিচ্ছি। তো আমি তোমাকে এই ছবির মাধ্যমে বিষয়টা ধরিয়ে দিই, খেয়াল করো, এগুলো সব মুছে দিলাম। তুমি দেখতে পাচ্ছ এ থেকে বি এতটুকু হচ্ছে ডিএক্স পরিমাণ সরণ হয়েছে। তুমি ধরে নাও এখানে আর ভ্যাকিউম নেই, এখানে হচ্ছে এ আর আছে। তাহলে আমাদের একদম মূলবিন্দু যেটা, দ্যাট মিনস এই পয়েন্টটা যেটাকে আমি ও ধরলাম, এখান থেকে আমাদের প্রথমে এ বিন্দু পর্যন্ত গ্যাসের অস্তিত্ব ছিল, মানে গ্যাসের আয়তনটা ছিল। তার মানে এই দূরত্বটা হচ্ছে আমাদের আদি সরণ। তারপরে আমি যদি মূলবিন্দু থেকে
একদম বি বিন্দু পর্যন্ত এখন যাই, যেহেতু আমাদের সরণটা বেড়েছে ডিএক্স পরিমাণ, তখন আমি বলতে পারবো এতটুকু অংশ হচ্ছে আমাদের x2। তার মানে এখন তোমরা হয়তো ধরতে পেরেছো যে আমরা যখন এই সূত্রটা ইউজ করব তখন যে সীমাটা দিব ওই সীমার মধ্যে x1 আর x2 কী হবে। x1 হচ্ছে আমাদের ও থেকে এ এর দূরত্ব, আর x2 হচ্ছে আমাদের ও থেকে বি এর দূরত্ব, এবং তাদের মাঝখানে যে পার্থক্য সেটাই হচ্ছে কি আমাদের dx। তারপরে আমরা আরেকটা অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে পারি জাস্ট এই লাইনটা থেকে। খেয়াল করে দেখো আমাদের এখানে আর কি ছিল, অবশ্যই আর ছিল হচ্ছে সেই পিস্টন যেটা বা ঢাকনা যেটা, সেটার ব্যাসার্ধ। তার মানে আর যদি ব্যাসার্ধ হয়ে থাকে ওর একক কি মিটার বা সেন্টিমিটার বা ডেসিমিটার, মানে লেন্থ হিসেবে কাজ করবে। ডিএক্স যদি হয়ে থাকে আমাদের সরণ, ওর এককটাও কি মিটার বা সেন্টিমিটার বা ডেসিমিটার হিসেবে কাজ করবে। তার মানে আমরা বলতে পারি আর একটা দৈর্ঘ্য হিসেবে কাজ করে, ডিএক্স আর একটা দৈর্ঘ্য হিসেবে কাজ করে। তার মানে দুটোটাই সরণ হিসেবে কাজ করতে পারে, দৈর্ঘ্য হিসেবে কাজ করতে পারে। তো সেক্ষেত্রে আমরা আরটাকে যদি এক্স দ্বারা রিপ্লেস করি তাহলে কিন্তু আমাদের সমীকরণটা একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম চেঞ্জ হবে, মোট কাজ ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা আরকে এখন এক্স দ্বারা রিপ্লেস করতেই পারি, যেহেতু আরও হচ্ছে একটা দৈর্ঘ্য বা ব্যাসার্ধ, এক্স হচ্ছে কি আমাদের সরণ, তার মানে দুটোকে আমরা সেম জিনিস নিয়ে মানে প্রকাশ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে কী পাবো, আমরা এখানে পি ইন্টু পাই পাবো। আর আর যেটা সেটাকে আমি যদি এক্সে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে এক্স স্কোয়ারটা ভেতরে বসবে এবং ডিএক্সটা তার সাথে বসবে। সেক্ষেত্রে আমাদের সীমা হবে কি x1 থেকে x2। তার মানে এটাও তোমরা মডিফাই করে কাজ করতে পারো, যেহেতু তোমরা ইন্টিগ্রেশনের নিয়ম জানো। তার মানে এক্স স্কোয়ার ডিএক্স, মানে এক্স স্কোয়ার ডিএক্সকে x1 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রেশন করলে যে মানটা পাবে সেটা হবে কি আমাদের মোট কাজের মান। এবার তোমাকে দেখাবো যে কোন কাজটা ধনাত্মক হবে, কোন কাজটা ঋণাত্মক হবে। তার মানে গ্যাস কর্তৃক কৃতকাজ যেটা, আচ্ছা আমি তোমাদেরকে আগের স্লাইডে নিয়ে যাই, কারণ আগের স্লাইডে আমাদের অনেক ভালো ভালো জিনিস আছে। তো গ্যাস কর্তৃক যে কৃতকাজটা আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে, অর্থাৎ ধনাত্মক কাজও হতে পারে অথবা ঋণাত্মক কাজও হতে পারে। কখন হবে, হওয়ার খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে কি, যদি আমাদের গ্যাসটা কোনো একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্যাসটা হচ্ছে, আমি জাস্ট হাইলাইটার দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো তুমি ধরে নাও একদম শুরুতে আমাদের গ্যাসটা তুমি দেখতে পাচ্ছ সে যে বল প্রয়োগ করেছে সেটা হচ্ছে এদিকে। তার মানে এ প্রাইম পরিমাণ বলটা প্রয়োগ করেছে সে আমাদের এই সাইডে, আমি তীর অনুসারে তোমাকে দেখতে বলেছি এই সাইডে। বাট যদি আমাদের সরণটাও একই সাইডে হয়, আমি সরণটা একটু ভিন্ন কালারে দেখাই, রেড কালারে দেখাই। ধরো তোমার সরণটাও সেম দিকে হলো, তখন তুমি বলবে এটা হচ্ছে ধনাত্মক কাজ, গ্যাস কর্তৃক ধনাত্মক কৃত কাজ। এবং আমরা এতক্ষণ যে ডিরাইভেশন করেছিলাম এই টোটালটা কিন্তু ধনাত্মক কাজের জন্য ছিল, অর্থাৎ আমরা এ প্রাইমের দিক যেদিকে পেয়েছি, আমরা ডিএক্সের যে দিক সেটাও সেদিকেই পেয়েছি। তুমি যদি দেখো এই যে এখানে সরণের দিকটা সুন্দরভাবে দেওয়া আছে এই সাইডে, তার মানে আমরা এতক্ষণ যে ইকুয়েশনটা ডিরাইভেশন করেছিলাম সেটা হচ্ছে ধনাত্মক কাজের জন্য ছিল। বাট যদি আমাদের উল্টো কেস ঘটে, অর্থাৎ গ্যাস যদি একটা নির্দিষ্ট দিকে পিস্টনকে ঠেলে এবং আমাদের সরণটা যদি পিস্টনের বিপরীত দিকে হয়, তখন সেটাকে আমরা ঋণাত্মক কাজ বলবো। তার মানে গ্যাস কর্তৃক ঋণাত্মক কাজের বা গ্যাস কর্তৃক ঋণাত্মক বা নেগেটিভ কৃত কাজের শর্ত হচ্ছে কি, গ্যাস যেদিকে বল প্রয়োগ করবে পিস্টনকে, পিস্টন যদি তার উল্টো পাশে সরে যায় তাহলে সেটা হচ্ছে কি গ্যাস কর্তৃক ঋণাত্মক কাজ। যেমন তোমরা নিচের এক্সাম্পলটা দেখতে পারো, অর্থাৎ নিচের ছবিটা দেখতে পারো। এখন তুমি ধরে নাও এটা হচ্ছে কথার কথা ইনিশিয়াল বা একদম প্রাথমিক অবস্থা, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট আয়তন আছে। যদি আমি গ্যাসে তাপ প্রয়োগ করি, জাস্ট ধরে নাও আর কি, তাপ প্রয়োগ করি যদি আমি গ্যাসের মধ্যে, এবং তারপরে যদি আমাদের গ্যাসের আয়তনটা হুট করে যদি কমে যায়, কেন কমবে, মানে তাপ প্রয়োগ করার পর আমরা গ্যাসের যেই অণুগুলো আছে সেগুলোকে দেখব তারা ধাক্কা দিচ্ছে পিস্টনের দিকে, অর্থাৎ এভাবে তারা পিস্টনের দিকে ধাক্কা দিচ্ছে। বাট এই ধাক্কাটা কাজে না লাগিয়ে বাইরে থেকে যে এক্সটার্নাল প্রেশার আছে বা বাতাসের যে চাপ আছে, এরা কি করলো, আমাদের ঢাকনাটাকে আরও নিচে নামিয়ে দিল। তখন হবে কি, একদম শুরুতে গ্যাসের আয়তন ছিল বেশি, তারপরে গ্যাসের আয়তনটা কম হয়ে গেছে। তার মানে একদম শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স বা বল এটা উপরের দিকে কাজ করছিল, বাট এখন আমাদের যে সরণটা সেটা কিন্তু আমাদের নিচের দিকে কাজ করছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের যেই ঢাকনার সরণ বা পিস্টনের যে সরণ সেটা অপোজিট দিকে কাজ করছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা একটা ঋণাত্মক কাজের উদাহরণ। তাহলে সবসময় মনে রাখবে, আমি জাস্ট সুপার শর্টকাট দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকটা এরকম। কোথায় দেখাবো, আচ্ছা আমি পরের স্লাইডে দেখাই তাহলে বুঝতে পারবে। সুপার শর্টকাটটা হচ্ছে এখানে দেখাই, সেটা হচ্ছে যদি গ্যাস কর্তৃক তৈরি হওয়া বল একদিকে কাজ করে এবং আমাদের সরণটা যদি সেম দিকে হয় তাহলে ওই কাজটা হবে আমাদের
ধনাত্মক কাজ বা গ্যাস কর্তৃক ধনাত্মক কৃত কাজ। বাট গ্যাস কর্তৃক তৈরি হওয়া বলটা যেদিকে কাজ করবে, সরণ যদি হয় পিস্টনের অপোজিট দিকে, জাস্ট আমি এখানে উল্টো দিক দিয়ে দেখাচ্ছি যে বিপরীত দিকে আমাদের এখানে সরণ হচ্ছে, তখন তুমি ধরে নেবে এটা হচ্ছে আমাদের গ্যাস কর্তৃক ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে চাকরিক প্রক্রিয়ায় কৃত কাজ। তার মানে ইন্টারেস্টিং অনেক টপিকটা। তো সেক্ষেত্রে চাকরিক প্রক্রিয়া মানে হচ্ছে কি, এমন একটা প্রক্রিয়া যেটা শুরু হয়েছে একটা পয়েন্ট থেকে, শেষ হয়েছে আবার সেই পয়েন্টে। যেমন তোমরা যদি দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা পিভি ডায়াগ্রাম বা পিভি গ্রাফ, যেখানে এক্স অক্ষ বরাবর আয়তন দেওয়া, ওয়াই অক্ষ বরাবর আমাদের চাপ দেওয়া কোনো একটা গ্যাসের। তো ওই গ্যাসের মধ্যে আমি যদি ধরো 1 থেকে যাত্রা শুরু করি, 1 হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আমাদের মানে আয়তনের মান একটা ফিক্সড করা এবং চাপের মান একটা ফিক্সড করা। দ্যাট মিনস আমি V1, P1 বলতে বোঝাচ্ছি কি, 1 নম্বর কন্ডিশনে আমাদের আয়তন এবং চাপের মান P1 এবং V1। এখন যদি আমাদের এই কন্ডিশনে কোনো একটা সিস্টেমকে আমি কাজ করাই, সিস্টেমের মধ্যে সিস্টেমটা যদি একটা নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে 2 নম্বর বিন্দুতে আসে বা এই পয়েন্টে যদি আসে, তাহলে ধরো সেক্ষেত্রে তার যেই তাপগতীয় স্থানাঙ্ক হবে সেটা হচ্ছে ধরো V2, P2। তার মানে 2 নম্বর অবস্থানে এসে তার ভলিউম এবং প্রেশার দুইটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পর সে যদি আবার নতুন একটা সিস্টেম মানে নতুন একটা প্রসেস সম্পন্ন করে আবার 1 নম্বরে যদি ফিরে আসে, তাহলে বলতে পারি এই ধরনের প্রক্রিয়াটা হচ্ছে একটা চাকরিক সিস্টেমের প্রক্রিয়া। তাহলে একদম সোজা কথায় চাকরিক প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস মানে হচ্ছে তাপগতিবিদ্যায় এমন একটা প্রসেস বা কি বলবো প্রক্রিয়া, যেখানে কোনো একটা সিস্টেম একদম তার আদি অবস্থানে ফিরে আসে। অর্থাৎ একটা সিস্টেমের উপর তুমি বিভিন্ন ধরনের কাজ করতে পারো, বিভিন্ন ধরনের প্রসেস অ্যাপ্লাই করতে পারো, সবগুলো প্রসেস শেষ করে সিস্টেমটা যদি আবার আগের তাপমাত্রা এবং চাপে অথবা আয়তনে যদি ফিরে আসে, সেটা হচ্ছে চাকরিক প্রক্রিয়া। এবং এই ধরনের গ্রাফ যদি তোমাদেরকে দেওয়া থাকে এবং তুমি যদি এই চাকরিক প্রক্রিয়ায় টোটাল কোনো একটা সিস্টেমের কৃতকাজ বের করতে চাও, তাহলে অবশ্যই সেটার অ্যান্সার হবে কি, তার এরিয়া। তার মানে এরিয়া বা ক্ষেত্রফলটাই হচ্ছে কি চাকরিক প্রক্রিয়া কৃতকাজ। তার মানে সকল ধরনের পিভি গ্রাফের মধ্যে আমরা যদি এরিয়া বা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে সেই এরিয়া বা ক্ষেত্রফলটাই হচ্ছে কৃতকাজ বা ওয়ার্ক ডান। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রথমে আমাদের প্রক্রিয়াটা 1 থেকে 2-তে গেছে, তারপর 2 থেকে 1-এ ফিরে এসেছে। তো এই যে যাওয়া আসা, এটা কিন্তু ক্লকওয়াইজ হয়েছে, তাই না, মানে ঘড়ির কাঁটা অনুসারে। বাট যদি কখনো ঘড়ির কাঁটা অনুসারে এরকম কোনো একটা চক্র ঘুরে আবার আগের অবস্থানে ফিরে আসে, তখন সে কাজটা হয় ধনাত্মক কাজ। বাট যদি আমাদের এই চক্রটা ঘড়ির কাঁটার বিপরীতে কাজ করতো, তখন আমাদের যে কাজটা হতো সেটা হতো ঋণাত্মক কাজ। তার মানে আমি তোমাকে একটা ছবি দেখাই, খেয়াল করে দেখো। আমাদের এখানে পিভি ডায়াগ্রাম দেওয়া আছে। এ নম্বর হচ্ছে একটা পিভি ডায়াগ্রাম, বি নম্বর হচ্ছে আরেকটা পিভি ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছ যে আমাদের এ থেকে শুরু করে একটা চক্র বা বলা যায় একটা সিস্টেম বা একটা প্রসেস, মানে সিস্টেমের একটা প্রসেস টোটাল চক্র অতিক্রম করে আবার এই বিন্দুতে ফিরে এসেছে, এবং এই ফিরে আসাটা তার ঘড়ির কাঁটার দিকে কাজ করছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ, আমি যদি একটু তোমাকে স্পষ্টভাবে দেখাই, এ থেকে বি, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, তারপর ডি থেকে এতে গেল, তাহলে টোটাল চক্রটা কি ঘড়ির কাঁটার দিকে কাজ করে। তো এই ঘড়ির কাঁটার দিকে যখন কাজ করবে, তখন আমরা এ বি সি ডি এতটুকু এরিয়ার মানে এতটুকু অংশের যদি এরিয়া বের করি, তাহলে সেটা আমাদের কৃতকাজ হবে এবং এটাকে আমরা ধনাত্মক কাজ বলবো। আবার আমি যদি পরের গ্রাফটা দেখি, পিভি গ্রাফ, এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে এ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে বি এর দিকে গেল আমাদের প্রসেসটা বা প্রক্রিয়াটা, তারপর বি থেকে সিতে, তারপর সি থেকে ডিতে, তারপর ডি থেকে এতে। তার মানে এই টোটাল প্রসেসটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো সেক্ষেত্রে আমাদের এই সিস্টেম বা টোটাল সিস্টেমের যেই কৃতকাজটা হবে সেটাও হবে এ বি সি ডি এতটুকুর এরিয়া। বাট আমরা যখন এই কৃতকাজটা বের করব, অবশ্যই সে কাজটা হবে কি ঋণাত্মক কাজ। তার মানে কোনো একটা প্রক্রিয়া যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তখন সেখান থেকে কৃতকাজটা পাওয়া যাবে ধনাত্মক কৃতকাজ। আর ঘড়ির কাঁটার বিপরীতে যদি কোনো একটা সিস্টেম কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে যে কাজ পাবো কৃতকাজ, সেটা হচ্ছে ঋণাত্মক কৃতকাজ। তো এই ধরনের ঝামেলা নিয়ে আমরা অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব ভবিষ্যতে, তো তখন তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট একটা জিনিস মনে রাখবে, যে কোনো চাকরির প্রক্রিয়া আমি যদি কৃতকাজ বের করতে চাই, তাহলে ওই চক্রের টোটাল যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটা হবে কৃতকাজ। তারপর আমরা একটা ছোট্ট বিষয় দেবো, মানে যেটা আমরা অলরেডি দেখেছি, সেটা হচ্ছে স্প্রিং কর্তৃক কৃতকাজ। তো বিষয়টা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, তাও আরেকবার ছোট্ট করে দেখাই। সেটা হচ্ছে একটা স্প্রিংয়ের সাথে একটা পিস্টন যুক্ত আছে এবং ভিতরে আমাদের ধরো কিছু পরিমাণ গ্যাস আছে। তো যখন আমি গ্যাসের তাপমাত্রা বাড়াবো,
তখন অবশ্যই পিস্টনকে এসে ধাক্কা দিবে এবং তুমি এই অ্যাম্ভরের বস্তুটাকে ইগনোর করো, ধরো এখানে কোনো অ্যাম্ভরের বস্তু নেই। তার মানে আমরা যখন স্প্রিংয়ের সাথে এই পিস্টনটাকে যুক্ত করব তখন গ্যাস কন্টিনিউয়াসলি উপরে অ্যাপ বলে বা যে কোনো একটা চাপে ধাক্কা দিতে থাকবে এই পিস্টনটাকে। এবং আমরা ধরে নিলাম স্প্রিংয়ের যেই ধ্রুবকটা আছে, স্প্রিং ধ্রুবক, সেটা হচ্ছে কে। তাহলে আমাদের এই গ্যাসটা আসলে যখন ধাক্কা দিতে থাকবে পিস্টনকে, তখন পিস্টন ধরে নাও আমাদের এক্স পরিমাণ সরণ তৈরি করবে। তাহলে এখান থেকে এখানে যে সরণটা সেটা হচ্ছে এক্স পরিমাণ, এবং এতটুকু সরণ সে যে তৈরি করছে এটা অবশ্যই স্প্রিং বলের বিরুদ্ধে, কেননা স্প্রিং অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছে এই পিস্টনের উপর, এবং এই পিস্টনটা করছে কি তার বিপরীতে এফ প্রাইম পরিমাণ বল প্রয়োগ করে পিস্টনটাকে এক্স পরিমাণ সরণ করে উপরে উঠিয়ে ফেলেছে। এবং এক্ষেত্রে পিস্টন কর্তৃক যেই কৃত বল সেটা হচ্ছে এফ, এবং আমাদের যে গ্যাসটা আছে সে যেই বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে কি এফ প্রাইম, এবং এফ আর এফ প্রাইম এরা দুজনে কি পরস্পর বিপরীতমুখী, বাট সমান নাও হতে পারে অথবা হতে পারে, এটা নিয়ে আমাদের চিন্তা নেই। তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে একটা কাজ হচ্ছে, এবং এই কাজটা কি আমাদের গ্যাসটা নির্দিষ্ট পরিমাণ কাজ করে এক্স পরিমাণ সরণ তৈরি করেছে। এখন এই কাজটা আসলে কার বিরুদ্ধে করেছে? অবশ্যই স্প্রিং বল বা স্প্রিং ফোর্সের বিরুদ্ধে করেছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র দাঁড় করাতে পারি। সূত্রটা কেমন? আমরা জানি স্প্রিং বল দ্বারা কৃত কাজের পরিমাণ W = ½ K × x², যেখানে x হচ্ছে আমাদের সরণ, K হচ্ছে স্প্রিং ধ্রুবক। তার মানে এই পরিমাণ কাজ যদি আমরা করতে পারি এফ প্রাইম পরিমাণ বল দিয়ে, তাহলে অবশ্যই আমাদের পিস্টনটা এক্স পরিমাণ সরণ ঘটাবে। তার মানে এফ প্রাইম বল দ্বারা আমরা অবশ্যই ডব্লিউ পরিমাণ কাজ করব, যাতে আমরা পিস্টনটাকে, মানে মিনিমাম ডব্লিউ পরিমাণ কাজ তো করতেই হবে, তা না হলে তুমি কিন্তু পিস্টনটাকে এক্স পরিমাণ উচ্চতায় বা সরণে উঠাতে পারবে না। তার মানে তোমাদের এখানে এক্সের যেই কাহিনী সেটা হচ্ছে এটা, এবং এই ফর্মুলাটি হচ্ছে স্প্রিংযুক্ত পিস্টনের জন্য কৃতকাজ, এবং এই কৃতকাজটা অবশ্যই করবে কে? ভেতরে থাকা গ্যাসটা।